আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি যে যেখানে বসে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি হাসিনা আক্তার টেবিল টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় দর্শক, আমরা খুবই মর্মান্তিক একটি বিষয় নিয়ে আলোচনা করব। দীর্ঘ ৮ বছর ধরে ব্যারিস্টার আ আরমানের জীবনের একটি কালো অধ্যায়। উনি যখন বাবার মামলা নিয়ে নড়ছিলেন, ঠিক কিছুদিন আগে মানে উনার বাবার মীর কাসেম যখন রায় হয়, ফাঁসির রায় হয়, সেটা নিয়েই উনি কাজ করছিলেন। সেই রায়ের কয়েকদিন আগেই উনাকে গুম করা হয়। এবং দীর্ঘ ৮ বছর আসলে পরিবার কিছুই জানতো না যে উনি কিভাবে আছেন এবং বেঁচে আছেন কি মরে গেছেন। এবং ছাত্ররা যখন আন্দোলন শুরু করে, সে আন্দোলনের যখন ৫ই আগস্ট শেখ হাসিনা চলে যান, তারপরে উনাকে ছেড়ে দেওয়া হয় একটি জায়গায়। তারপরে উনি উনি তখনও জানতেন না যে সেখানে এরকম আন্দোলন হচ্ছে বাংলাদেশে এবং সে আন্দোলনের জন্যই উনি ধরা পেয়েছেন। তো আমরা আন্দোলনের একটি ভালো দিক হচ্ছে যে ৮ বছর পরে উনারা হুম যারা পরিবার জানতো না আসলে কোথায় আছেন, কিভাবে আছেন, ৮ বছর পরে পরিবারের কাছে উনারা ফেরত আসতে পেরেছেন। তো আমরা আজকে জানবো যে উনি কিভাবে গুম হলেন, কেন গুম হলেন এবং এই ৮ বছর উনি কিভাবে ছিলেন। তারপরে আন্তর্জাতিকভাবে কিভাবে উনার মামলাটা দেখা হয়েছে, সেই বিষয়গুলো আমরা শুনবো। আমাদের সাথে সেই বিষয়গুলো আলোচনা করার জন্য উনার পরিবারের ২ জন সদস্য উপস্থিত আছেন, উনার বোন। আমরা উনাদের থেকে শুনবো উনার বিষয়গুলো। আমাদের সাথে আছেন সুমাইয়ার আবেয়া। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। এবং আমার সাথে আসসালামু আছেন আলাইকুম। তাহিরা আপা। ২ আপুকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি তাহিরা আপু আপনার কাছে শুনতে চাই যে ১ম এ যে আসলে উনাকে ৮ বছর আগে কি হয়েছিল? কেন উনাকে গুম করা হয়েছিল এবং তখন কারা এসেছিল? সে বিষয়টা যদি একটু আপনি আমাদেরকে বলতেন প্লিজ। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ আপু, এরকম একটা টপিকে আমাদেরকে ডাকার জন্য। তো জিনিসটা হচ্ছে যে এটা ২০১৬ সালের ঘটনা। আমার কথা কি হুম। শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি তাহিরা আপু। আচ্ছা, এটা হচ্ছে ২০১৬ সালের ঘটনা। সবাই জানে ৯ই আগস্ট। এখন আপনি যেটা জিজ্ঞেস করলেন যে কেন নিয়েছে, কেন নিয়েছে হুম, এটার সঠিক উত্তর আসলে আমরাও জানি না। হুম, এবং ভাইয়া যে গুম ছিল ৮ বছর, আমাদের এটাই প্রশ্ন ছিল যে হুম, কারণটা কি তাকে নেওয়ার। হুম, যখনই কোথাও দরখাস্ত করেছেন এটাই বারবার উল্লেখ যে আমার ছেলে যদি কোনো বেআইনি কিছু করে থাকে তাকে আপনারা দয়া করে অ্যারেস্ট করেন, অ্যারেস্ট দেখান এবং হুম, তাকে জেলে রাখেন। গুম করে কেন? তো হুম, আসলে কি রিজন কি সেটা আমরা এক্স্যাক্টলি জানি না। ধারণা করেছে যেটা সেটা হচ্ছে যে উনি আমার আব্বার আইনজীবী ছিল, আর আমার আব্বার একটি কন্ট্রোভার্সিয়াল রায় চলছিল, ট্রায়াল চলছিল, এবং যার জন্য তাকে পরে অন্যায়ভাবে ফাঁসি ও মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো সেইটার না আইনজীবী ছিল, এটা হুম, আমরা সাসপেক্ট করেছি। এছাড়া তো আর তো কোনো রিজন আমরা দেখছি না, কারণ সে কোনো রাজনীতির সাথে ছিল না। এমনিতে সে প্রফেশনাল লাইফটা নিয়ে বেশি ব্যস্ত ছিল। তো আমার আব্বার ছেলে মীর কাসেম আলী সাহেবের ছেলে ব্যারিস্টার আরমান, এটাই তার একমাত্র অন্যায় বলে আমরা আমাদের ধারণা, আমাদের বিশ্বাস। আর যেটা বলছিলাম সেদিন ছিল ৯ই আগস্ট ২০১৬, রাত ১০টা ৪০-এর দিকে হবে, ১৫:১১টায়। হুম, ও আমি ছিলাম ভাইয়ার বাসায়। ভাইয়া আমাদের থেকে আলাদা একটা বাসায় থাকতো, একা থাকতো। অফিস থেকে কাছে হওয়াতে ওখানেও থাকতো আর কি। তো আমরা ছিলাম সেদিন রাতে, আমি থাকতাম না ওই বাসায়, গিয়েছি আর কি। হুম, ওই এরকম একটা টাইমে দরজা নক করে এবং সাদা পোশাকধারী লোক বলতে তারা সিভিল ড্রেসে আসে। এখন আর্মি পার্সন তো দেখলে বোঝা যায় যে আর্মি নাকি, তাদের হেয়ার কাট, তাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে বোঝা হুম, যায় তারা মিলিটারি পার্সোনাল। তো তারা যখন ঢুকেছে তাদের ড্রেস আপ দেখে আমরা বুঝেছি যে এটা তো সিভিলিয়ান না এরা আর কি। হুম, তো ঢুকলো, ঢুকে বললো যে স্যার, আরমান স্যার কোথায়? তো আমরা তো আব্বুর রায় চলছে না তখন, তো আমরা একটু ভয়ে হুম, ভয়ে ছিলাম। আমরা ভাবলাম যে কারা এভাবে ঢুকতেছে। তো ভাইয়া আসলো সামনে। তো আমরা যখন নক করছে দরজায়, আমি আর ভাইয়া গল্প করছি আর কি। তো ভাই মাত্র অফিস থেকে আসছে, আমরা গল্প টল্প করছি। দরজা যখন নক করেছে ভাইয়া লুপ হোলটা দেখেছে দরজার যে কারা। হুম, বললো যে এটা তো আইন অফিস, অফিসার টফিসার মনে হচ্ছে, কি করব? তো আমরা হুম, প্রথমে বলছি খুলো না। ভাইয়া বলতেছে না, কিভাবে না খুলে থাকি। তখন খুলছে। তো ভাইয়া গেল সামনে। তো আমি বলছি স্যার আমাদের সাথে একটু আসতে হবে আপনাকে। তো ভাইয়া হুম, বলল যে আমি কেন আসবো, আমার তো পরের দিন কোর্ট, আমার আব্বুর রায় চলছে তখন। আমার তো পরের দিন কোর্টে যেতে হবে, আমি ভাবে কিভাবে আসবো।
না কয়জন স্যার একটু এসেছিল? আসতে হবে, 10-12 জন হবে। হুম, এবং তারা ফুল খুব ভেরি ওয়েল মেইনটেইনড মিলিটারি পার্সোনাল মনে হয়েছে আমার কাছে, হেয়ার কাট থেকে শুরু করে হুম। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, দে লুক দেখে মিলিটারি। বোঝা যায়। হুম, হ্যাঁ হ্যাঁ, টি শার্ট গেঞ্জি টেঞ্জি জিন্স প্যান্ট পরা ছিল, বাট দে লুক হুম, ভেরি হেলদি টোন হুম, মিলিটারি পার্সোনাল আর কি, হুম, হুম। এটা দেখে বোঝা মেন্টাল যায়। দেখলে বোঝা যায়। হুম, তাদের হ্যাঁ একটা হ্যাঁ, জি 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 সিনসিয়ারিটি আছে। হুম, জি। এবং তারা নাকি, আমি শুনিনি, ভাবি বলেছে যে তারা র্যাবের পরিচয় দিয়ে ঢুকেছে, যে আমরা র্যাবের থেকে আসছি, কারণ ভাইয়া জিজ্ঞেস হুম, করছিল আপনারা কারা, তো আমরা হুম, র্যাবের থেকে আসছি। তো আসতে হুম, হবে আসতে হবে, হাত মানে একটু ঝগড়াঝাটি হয়ে গেছে। তো ভাইয়া বলছে দেখেন আমাকে ওয়ারেন্ট দেখান। ওয়ারেন্ট দেখালে আমি প্রয়োজনে, আমি যেহেতু আইনজীবী, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি তখন আসবো, এছাড়া তো আমি আসবো না আপনাদের সাথে। তো হুম, না স্যার, আপনাকে আসতে হবে আসতে হবে, আপনাকে আমরা 10 মিনিট সময় দিচ্ছি, আপনি একটু ব্যাগটা কি লাগবে গুছান, আর তারপর আমাদের হাতে আপনার যেতে হবে। তো ভাইয়া দরজা লাগা হুম, দিল, তারা বাইরে গিয়ে ওয়েট করা শুরু করলো। এখন ফিরে হুম, বলতেছে যে আমাকে আর ভাবিকে বলতেছে যে কি করব, এটা তো আর বাসায় শুধু আমার ভাবি ছিল আর আমি ছিলাম, ভাইয়ার দুটো মেয়ে ছিল, ওরা তখন ছোট ছিল, আর কাজের মেয়ে ছিল, সব হুম, মেয়ে। এখন তখন রাত বাজে 11টার বেশি। ভাইয়া এখন ভয় পাচ্ছে যে এতগুলো মেয়ের সাথে এতগুলো পুলিশ অফিসার, আর তখন তো বাংলাদেশের আইন শৃঙ্খলা কোনো ঠিক নাই। তো ভাইয়া হুম, বলতেছে যে এর মতো পরিস্থিতিতে এভাবে তাদের সাথে বাঁচানোটা ঠিক হবে না, সেফ হবে না, মানে আমাদের নিরাপত্তা নিয়ে ভাইয়া একটু ভয় পাচ্ছিল সত্যি কথা। যে ও যে কোঅপারেট না করে আরো ওয়ার্স সিনারিও হতে পারে আর কি। তো হুম, পরে বলতেছে আমার মনে হয় যেতে হবে, আমি তাহলে যাই। তো ওটা ওষুধের ব্যাগ ছিল, ওটা প্রিম্যাচিওর ছিল, বেবি ছিল, তো 7 মাসে হয়ে যাওয়াতে অনেক অসুস্থ থাকতো সবসময়। তো একটা ব্যাগ সবসময় থাকতোই রেডি, সব রকম হুম, ওষুধ। ও খুবই হাঁপানির সমস্যা ছিল, খুব হাইলি হাঁপানি, মানে একটু হলে হাঁপানি খুব চরম উঠে যেত। তো হাঁপানি টেন হেলা সবসময় থাকতো। ওই স্টুডেন্ট লাইফ থেকে ব্যাগটা ক্যারি করতো একদম চেম্বারে যাওয়া পর্যন্ত। ওই হুম। ব্যাগটা খালি হাতে নিল আপনার আর বললো ক্যামেরার যে নিচে, আপনি একটু যদি, হ্যাঁ, একটু ক্যামেরার নিচে, উপরে। হ্যাঁ, এখন ঠিক আছে। হুম, আচ্ছা, তো হ্যাঁ, তখন তারপরে? ব্যাগটা নিল খালি, আর হুম, বললো যে আম্মুকে ফোন লাগাই দে, আমাকে বলছে আম্মুকে তো ফোনটা লাগাই দে, আমি কথা বলে দিই। আমি আর হুম, ভাবি যে রাগারাগি করতেছে, তুমি যাবা কিসের জন্য, এটা তো এভাবে। আর পরের দিন আব্বুর কেস আছে, আমরা হুম, বলতেছি যে ফাইজলামি করতেছে, আব্বুর কেসটা হ্যাম্পার করার জন্য এটা চক্রান্ত করতেছে, তুমি যাবা হুম, কেন, তো যে যাবা না, আমার আটকায় রাখবা না, আমি যেতে দিব না তোমাদেরকে, আমি আর ভাবি ঝগড়াঝাটি করতেছি। তো ভাইয়া বলতেছে আচ্ছা তুই আম্মুকে ফোন লাগাই দে। তো আমি তা লাগাই দিই এই ফোনটা। এটা নিয়ে আমি এই 8টা বছরে অনেক সময় অসংখ্যবার আমি অনেক আফসোস করেছি। কারণ ভাইয়া ফেরত আসে কি আসে না তো আমি জানতাম না, খালি বলতাম যাহারে ভাইয়া শেষবার আমাকে রিকোয়েস্ট করেছিল যে আম্মুকে একটু ফোনটা লাগাই দে, আমি তো কথা বলে দেই, আমি কেন সে হুম, ফোনটা লাগাই দিলাম না। এটা নিয়ে আমি অনেক আক্ষেপ করেছি যে ভাইয়া যদি আর কখনো না ফিরে, অন্তত ও তো কথা বলতে চেয়েছিল, কথাটা তো বলে যেতে পারতো। এটা নিয়ে হুম, আমি অনেক আফসোস করেছি। পরে এটা বলতে বলতে ওরা নক শুরু করেছে। পর ভাবিকে খুলছে। এখন তার বলছে আরমান স্যার আপনি চলেন। তখন ভাবি, আমি আর না আসলে পুরো সময়টা ভিতরের রুমে ছিলাম, ভাইয়া বসে ভিতরের রুমে থাকতো, আমি ভিতরের রুমে ছিলাম, ভাবি আর হুম, ভাইয়াই হ্যান্ডেল করছিল। তো যখন মানে যাবে তো ভাবি চিল্লাচিল্লি শুরু করছে, তখন টানাটানি শুরু করছে ভাইয়াকে এক পর্যায়ে। তখন আমি বের হয়ে আসছি মূলত। বের হয়ে আসছি, আমার মনে আছে আমি একজন অফিসার মানে ভাইয়াকে মাঝখানে রেখে তারা না কেমন যেন ঘিরে ধরছে ভাইয়াকে, হুম, তারপরে নিয়ে যাবে ভাইয়াকে। কারণ ভাইয়া হচ্ছে চাচ্ছে ঠান্ডা করতে সবাইকে, চাচ্ছে আমি নিজে নিজে আসবো, আপনারা ঝামেলা করেন না আরকি। তো আর ওদেরকে ভাবি একটু চিল্লাচিল্লি করতেছিল যে এটা কেমন কথা, আপনারা এসে নিয়ে যাবেন, কিসব শুরু করছেন আপনারা। আব্বুর কথা হুম, বলতেছে যে মানে আল্লাহ গজব পড়বে আপনাদের উপর, একটার পর একটা ঝামেলা করতেছেন আমাদের সাথে, এই না ভাবি খুব চিল্লাচিল্লি করতেছে। তো তারা এই চিল্লাচিল্লি দেখে ভাইয়াকে টেনে নিতে চাচ্ছে। তো আমার মনে আছে যে আমি যে একটা অফিসারের হাত ধরছি, যে হাত ধরে টান হুম, দেওয়ার চেষ্টা করছি ওনার মানে থামানোর জন্য, উনি উনি সম্ভবত ভাইয়াকে ধরেছিল। তো আমি হুম, তার হুম, আরেক হাত ধরে টান দিছি আরকি। তো উনি দ্রুত আমার হাত ছাড়াইয়ে ভাইয়াকে ধরে জাস্ট ধরে নিয়ে চলে গেল ওকে। ওকে আমরা নাগালে পাইনি, এমন ভাবে সার্কেল করে, মানে অনেক ওয়েল ট্রেন তো তারা ক্যাপচারিং এ, হুম, সার্কেল করে হুম, নিয়ে টান দিয়ে নিল। এমনই না নিল যে স্যান্ডেল করতে পারেনি, যে ওষুধের ব্যাগটা হাতে ধরেছিল ওই হাতেই হুম, ধরা অবস্থা ও কথা বলার চেষ্টা করতেছে, টেনে হুম, হেঁচড়ে নিয়ে গেলো আমাদের সামনে থেকে। আর হুম, স্যান্ডেল যে পড়বে সেটারও সুযোগ পায়নি। পরে হুম, কাজের মেয়েটা ছিল যে ও ভাইয়ার স্যান্ডেলটা নিয়ে দৌড় দিল, আর ভাবি তো দৌড় দিছে এটার সাথে সাথে, হুম, ওই দোতলা থেকে নামাইলো। তো আমার মনে আছে যে আমিও দৌড় দিতে গেছি, মানে নামতেছি তো আমি দৌড় দিচ্ছি, অনেক দ্রুত নামতেছি তো পায়ে খুব ব্যথা পাইলাম, সিমেন্টের ইয়া তো সিঁড়ি, হুম, 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 সেখানে তো খুব পায়ে ব্যথা লাগলো দৌড় দিতে গিয়ে। পরে হুম, ভাবলাম না আমি তো এই অবস্থায় দৌড়াতে পারবো না বেশিক্ষণ, ভাইয়ের সাথে যদি আমাকে যেতে হয় থানায় টানায় বা সামথিং, আমি তো খালি হুম, পা যেতে পারবো না। কি বুঝেছেন, আমি আবার দৌড় দিলাম উপরে, দৌড় দিয়ে স্যান্ডেল স্ট্যান্ড থেকে স্যান্ডেল নিয়ে
পরে স্যান্ডেল পরে দৌড় দিলাম, কেন জানি মনে হলো যে আমি তো খালি পায়ে যাই, আমি বেশি দূর যেতে পারবো না ভাইয়ার সাথে। এর জন্য আমি দৌড় দিয়ে স্যান্ডেল পরে দৌড় দিলাম। আমি নামতে নামতে ততক্ষণে ওকে গাড়িতে ঢুকানো, গাড়ি নিয়ে সব শেষ আর কি। আমি খালি দেখলাম যে ভাবি মেইন গেট ধরে দাঁড়ায় আছে, কিছু বলতেছে না, মানে ওর চিল্লাচিল্লি ততক্ষণে শেষ আর কি। ভাবি তো দাঁড়ায় আছে, আর আমি গেটে যাবো আর গাড়িটা টান দিল আর কি। তো ওকে ঢুকানোর সিন টেন ওগুলো আমি দেখি নাই। আমি নামতে নামতে দেখি ভাবি তোমার কয়েক সেকেন্ডের ভিতরে এগুলো হয়েছে, খুব মুহূর্তের ভিতরে এগুলো হয়েছে আর কি। মানে আপনি নিচে থেকে শুধু স্যান্ডেল নিতে আসছেন তখনই? স্যান্ডেল নিয়ে দোতলা থেকে নামতে নামতে ভাইয়াকে উঠে দৌড় দিচ্ছে গাড়ি আর কি। আর ভাবি গেট ধরে দাঁড়ায় আছে। তো আমি দৌড় দিয়ে গেলাম, দেখি গাড়িটা জাস্ট লিভ করলো এভাবে। তো আমি তো বলতেছি ভাবি তুমি গাড়িতে উঠলে না কেন, কারণ আমি তো প্রিপেয়ার ছিলাম যে আমি ভাইয়ের সাথে উঠে যাবো। আমি তো ভাবছি থানায় টানায় নিবে। ঘুম তখন তো জানতাম, মানে প্রশ্নই আসে না কিভাবে এটা মানুষ ঘুম পড়ে যায়, জানতামই না এগুলা। তো আমি তো দৌড় দিছি যে আমি স্যান্ডেল পরে আসছি যে আমি ভাইয়ের সাথে উঠে থানায় যাবো। এর চেয়ে বেশি তো আমার মাথায় আসে নাই সত্যি কথা। তো ভাবি দাঁড়ায় আছে, মানে মন মরা হয়ে দাঁড়ায় আছো। তো আমি বললাম যে ভাবি তুমি উঠলা না কেন, তুমি সাথে উঠে যেতা। আমি তো ওর জন্য দৌড় দিলাম আর কারো। বলতেছে যে না আমার কোনো কথা শুনে নাই, ওরা টান দিয়ে নিয়ে গেছে। তো আমি মনে হচ্ছে গাড়িটা দেখলাম চলে গেল, তারপর টান নিল। এখন তারপর গাড়ির বর্ণনা যেটা সেটা সবচেয়ে ভালো ভাবি বলতে পারবে, এবং ও অনেক জায়গায় অসংখ্যবার স্টেটমেন্টেও বলেছে যে গাড়ির রংটা কি ছিল, কাজ কেমন ছিল, হাইজের একটা গাড়ি ছিল, তারপর কয়জন পিছনে বসছে, কিভাবে বসাইছে, ওইটা আমি দেখিনি। ওটা আমার ভাবি দেখেছে, আমি উইটনেস করিনি গাড়ি তোলার সিনটা আর কি। তো এই নিয়ে গেল ওই নামার জায়গা স্টোরিটা এতটুকুই। তারপরে জার্নি তো মেঝাপু বলতে পারবে, কারণ তারপরে আমি উপরে চলে আসছি, বাসায় ফোন দিছি। তারপর থেকে মেজাবুদের যোগাযোগ করা শুরু হয়েছে, মানে ভাবিদের যে এই কাজ হয়েছে তোমার ভাইয়ার। তারপরে স্টোরি মেজাপুরা হ্যান্ডেল করছে, থানায় যাওয়া কি করবে এই আর কি। আমার স্টোরি অতটুকুই, তারপরে আমি উপরে চলে আসছে। তারপরে সময় সময় আপু, তারপরে কি করলেন আপনারা যে ওই দিন নেওয়ার পরে? তো আমাদের যেহেতু আগে এরকম হুমাম তার কিছুদিন আগে গুম হয়েছিল, আর ঘটনাক্রমে এর আগেও বিভিন্ন রকম যত গুম হয়, বিশেষ করে আমাদের সাইডে যে গুমগুলো হয় সেগুলো ছোট ভাইয়াই হ্যান্ডেল করতো। তো কিছুটা প্রোটোকল আইডিয়া ছিল। আরেকটা ব্যাপার ছিল, আমি দিগন্ততে জব করতাম, সো আই হ্যাড কানেকশনস উইথ দ্য মিডিয়া। এখন যখন আমাদেরকে নিয়ে যাওয়া হলো, বিভিন্ন জায়গায় কথা বলতেছিলাম, একটা জিনিস আমাদের দুঃখের বিষয় হচ্ছে যে কোনো লয়ার, আমাদের সাইড বলেন অন্য কোনো সাইড বলেন, আমরা আসলে লয়ারকে খুঁজতেছিলাম যে কোনো একটা লয়ার আমাদের সাথে কি করব এখন। তো আমরা কোনো লয়ারকে ফোন করে পাচ্ছিলাম না। এরপর আমাদের মিডিয়া কর্মীরা বললো যে আপনারা এখনই যেই এরিয়া থেকে নেওয়া হয়েছে সেটা থানায় চলে যান। তো তখন মানে যে লয়ার খুঁজতে সবকিছু করতে করতে রাতের 1-1:30 বেজে গেছে। ভাইয়াকে 11টার সময় নেওয়া হয়েছে, তখন রাতের 1:30 বাজে। তো এবং মিডিয়ার সবাই যে কথাটা বললো যে 2জন মেয়ে আপনারা এত রাতে থানায় একা যেন না, মিডিয়ার সাথে নিয়ে যান। তো আমার যেহেতু কলিগ ছিল, সবাইকে আমি কন্ট্যাক্ট করলাম এবং ওরা প্রায় সবাই মিলে আসতে আসতে রাতের 2:30 বাজে। তারা মিডিয়ারা সবাই সামনে, মানে ওই যে পল্লবী থানায় আমরা গেছি, পল্লবী থানার সামনে সব মিডিয়ারা থাকলো। তখন আমি আর ভাবি যে ওনাদেরকে সাথে মানে ইয়া করলাম যে আমাদের নিয়ে যাওয়া হয়েছে। তো ওনাদের অ্যাপ্রোচটা যেটা ছিল সেটা এরকম ছিল যে তারা কিছুই জানে না, তারা একদমই আকাশ থেকে পড়লো। তারা কি আপনারা হঠাৎ করে এরকম মিডিয়া টিডিয়া, আপনারা কে, আমরা পরিচয় দিলাম, কেন আসছেন, কে নিয়ে গেছে, এটা মানে তারা একদমই জানে না, কিছুই জানে না। আমরা জিডি করব, তারা জিডি নিবে না। তো মিডিয়া থেকে শুরু করে অনেকক্ষণ আমরা বসেছি, আমরা মনে হয় রাত 3টা বা 3:15, মানে 1 ঘন্টার উপরে। আমরা কত রাত তখন, 2টা মেয়ে আমরা বসে আছি, ভাবি তো কাঁদতেছে, আমরাও বোঝানোর চেষ্টা করতেছি যে কোথায় নিয়ে গেছে আপনি বলেন, সেখানে আমরা যাই। তারা পুরোপুরি অস্বীকার, দে হ্যাভ নো আইডিয়া যে এরকম কিছু একটা হয়েছে, তারা জানেই না, আমাদের জিডিও নিচ্ছে না। তো পরবর্তীতে দেখলাম অনেক রাত হয়ে যাচ্ছে, আমরা বের হলাম, আমরা মিডিয়াতে একটা স্টেটমেন্ট দিলাম, চলে আসলাম। অনেক পরে, হ্যাঁ, আস্তে আস্তে যখন মানে আমরা অন্যান্যদের সাথে কন্ট্যাক্ট করা, অনেক রকমের ভাইয়ের ব্যাপারে ইনফরমেশন জানলাম, তখন আমরা জানতে পারি, যখন আশেপাশে কথা বলি আমরা মানুষদের সাথে, সেদিন রাতের 11টার সময়, মানে প্রায় 11টা থেকে 12টা পুলিশের ট্রাক, পুলিশবাহী ট্রাক বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়ানো ছিল। এই যে ভাইয়াকে টান দিয়ে নিয়ে চলে গেল, সেটা হুট করে তো ঢাকার রাস্তায় হতে পারে না।
তার হুম, মানে তার আগে ওই রাস্তাটা পুরো ক্লিয়ার করা হয়েছে প্রায় 11টা মানে পুলিশের গাড়ি দিয়ে। ওরা মনে মনে দাঁড়ায় ছিল ট্রাফিক কন্ট্রোল হুম, করার জন্য, হুম, অথচ পুলিশরা কিছুই জানে না। হুম। এই হলো কাহিনী। আহ পরে তো আপনারা কিভাবে জানছেন যে পুলিশের গাড়ি ছিল এরকম ক্লিয়ার? আমরা এলাকায় পরে খবর নিছি। হুম, মানে হুম, আমরা তো হচ্ছে কি পরের দিন আমরা মানে পরের দিন যেটা আমরা করছি যে আমরা পরের দিন সকালবেলা আবার গেছি, তো তখন সেদিন আবার আমাদের সাথে একজন লয়ারকে পেয়েছিলাম, যার কারণে ওনারা জিডিটা নিচ্ছেন। তো হুম, জিডি নেওয়ার পরে ওনারা কিছু কোশ্চেন করছে, এবং হুম, আমরা যেহেতু এগেইন আমরা ভাইয়া লয়ার, আমরা অলরেডি আব্বুর কেস লড়তেছি, উই আর অ্যাকোয়াইন্টেন্স উইথ দ্য ল অ্যান্ড উইটনেস ডিপার্টমেন্ট। সো হুম, আমরা ইমিডিয়েটলি যেটা ট্রাই করা শুরু করলাম সেটা হচ্ছে যে এটা তাকে নেওয়া হয়েছে মিরপুর ডিওএইচএস থেকে। ইটস আ হুম, ভেরি সিকিউরড প্লেস, রাইট? সো আমরা যেটা চেষ্টা করতেছিলাম যে আশেপাশে সিসি ক্যামেরা ফুটেজ নিতে, হুম, অ্যান্ড তখন এবং অবশ্যই সেটার সাথে কথা বলতে সবার সাথে। এবং আমরা বলতে বুঝাচ্ছি যে আমরা তো একটা সংগঠনকে রিপ্রেজেন্ট করি, আমাদের তো আসলে জনশক্তি ছিল যাদেরকে আমরা ওই এরিয়া ভিত্তিক কাজ লাগাতে পারছিলাম। হুম, তো ওনারা প্লাস আমরা যখন সিসিটিভি ক্যামেরা বিভিন্ন জায়গায় গেছি তাদের সাথে কানেক্ট করতে, যে ওই এরিয়ার যে নেইবরিং কান্ট্রি ইয়াগুলা ছিল, মানুষ ছিল, সবাই একটা কথা বলছে তখন, যে পুলিশ আসছে এবং পুলিশ সব ওদের সিসিটিভি ক্যামেরা সবকিছু ক্লোজ করে দিচ্ছে। হুম, তারপরে ঠিক আছে, মানে পার্সোনাল বাসা যাদের ছিল, যাদেরই সিসিটিভি ক্যামেরা পার্সোনাল বাসা ছিল, সবার ক্যামেরা ভাইয়াকে 11টার সময় নিতে আসছে তারও আরো কয়েক ঘন্টা আগে এসে সব ক্লোজ করে দিচ্ছে। দ্যাট মিনস তার মানে ওরা অলরেডি অনেক তখন আগে থেকে প্রস্তুতি নিচ্ছিল। আগে মানে থেকে প্ল্যান করছে। ওকে, তখন আমরা যেটা করলাম যে আমরা একটা মানে দিলাম, অ্যাপ্লিকেশন দিলাম যে ঠিক আছে মেইন রাস্তায় যেটা পুলিশের ক্যামেরা আছে আছে হুম, পুলিশের ক্যামেরার ফুটেজ আমাদেরকে দেয়া হোক। সেদিন নাকি মিরপুর ডিএইচএস এর সব সিসি ক্যামেরা নষ্ট ছিল, হুম। সো কোনো নাকি ফুটেজ নাই। এই হলো তার মানে কাহিনী। ওই এরপর থেকে তো ফুটেজগুলোই আমাদের চেষ্টা। বাসার ব্যক্তিগত ফুটেজগুলোও তারা মানে ক্যামেরাগুলোও তারা অফ করে রেখেছে এবং যারা থানার ইয়ে ছিল সেগুলোও মানে তারা যেটা অফ। পুলিশদের যে মানে সড়কে যে ক্যামেরা থাকার কথা ছিল, হ্যাঁ, পুলিশদের ভাষ্য মতে সেটা সেদিন মানে একটা থাকতে পারে, কিন্তু পুরো একটা এরিয়ার পুরো ক্যামেরাই নাকি ইয়া নষ্ট ছিল। মানে নষ্ট ছিল। জি, হ্যাঁ। এই তারপরে এখন এটা হলো। এরপরে তো আমাদের জার্নি শুরু, বিভিন্ন জায়গায় যাওয়া, এরপরে এখানে আপনারা মানে অ্যাপ্লিকেশন করা। আপনারা এইভাবে ওনাকে মানে প্রস্তুতি তারপরে আপনারা পরের দিন জানতে পারলেন যে ক্যামেরা অফ করে রেখেছে এবং মানে পুলিশের এটা গাড়ি। পরের দিনই না, এটা মানে চলতেছে আমাদের তো, মানে পুলিশকে তো জিডি নিয়ে তারা চুপ। হুম, এরপর তো তারা আর কিছু করছে না, আমরা তো দেখতেছি তারা করতেছে না। তো উই ওয়ান্টেড টু আন্ডারস্ট্যান্ড যে কি হচ্ছে, তখন আমরা আমাদের মতো এভিডেন্স কালেক্ট করতে যেয়ে এটা পেলাম। তো যেহেতু যে আমরা দেখলাম যে পুলিশ কিছু করতেছে না বা সরকার যেটা করতেছে, যে পরের দিন আব্বুর যেহেতু শুনানিতে ভাইয়া নাই, তো আমরা তো বলতেছি যে লয়ার নাই, সুতরাং আমরা এটা এখন আমরা কিভাবে করে আব্বুর শুনানি হবে। তো জাজ নিজেই বলছে যে উনি মনে হয় কোথাও লুকায় আছেন। তো আচ্ছা। এটাই ছিল তাদের যে মানে দে ওয়ান্টেড টু শো যে আব্বুর যেন আমরা ফাঁসির অন্যান্য ভাবে যেহেতু পাইনি নাই স্টপ করতে, এখন এভাবে করে আমরা একটা নাটক সাজায় জিনিসটা স্টপ করতে চাচ্ছি। তো তারা এই অ্যাপ্রোচে ছিল। হুম। সো এখানে তো আসলে আর তারপরে কিছুই যখন করার আপনার থাকে না। আব্বুর পরের দিন তো ইয়ে ছিল। পরের দিন জজ বলেছে যে উনি মনে হয় লুকিয়ে আছে। হুম। তারপরে জি, আপনার আব্বুর মামলাটা কি হলো? আব্বুর মামলায় যেটা হলো যে আমরা বাকি লয়ারদের সাথে বসার পরে ওনারা সেম কথাই বললো যে এখন আসলে আর কিছু করার নেই। তো হুম। এরপরে আর কিছুই আব্বুর মানে মামলার নতুন ব্যাপারে করে ওটাকে পাল্লা করা বা কিছু করা কিছুই হয় নাই। তার পরবর্তীতে তো ফাইনাল সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েই ফেললো, এবং উইদিন আ মান্থ, পুরো মান্থ, 1 মান্থ না, ভাইয়াকে নিয়ে যাওয়া হয়েছে 9 আগস্ট, এবং 3 সেপ্টেম্বর তো আব্বুকে আলটিমেটলি তার ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। সো মানে তখন তার হয়তো মানে খুবই উদ্দেশ্যই দ্রুত ছিল। আকারে হয়ে গেল জিনিসটা। দ্রুত হয়ে গেল। মানে উনাকে হ্যাঁ, সরিয়ে দিয়ে আইনি কোনো লড়াই লড়তে পারল না। এক্স্যাক্টলি। সেখানেই উনি সেই রাস্তাটা বন্ধ করে দেওয়া হলো। না, কিন্তু এবং আপনি মনে হয় অ্যাকচুয়ালি অন্য। হ্যাঁ, মানে আমি একটু অ্যাড সাহেব। করি, সেটা হচ্ছে যে ভাইয়া তো লয়ার ছিল আব্বুর, তো ওর হাতে অনেক বড় বড় কিছু প্রজেক্ট ছিল আব্বুর কেসে, যেটা ও হ্যান্ডেল করতেছিল। তো ও হুম, চলে যাওয়াতে লয়াররা বলেছে যে আসলে অনেক কাগজপত্র আমাদের হাতে নেই, আর মানে তো আমাদের বোঝা যেতে পারে না, আমরা যে সেগুলো কোর্টে প্রেজেন্ট করব, প্রাইম হুম, ইয়াগুলো ওর হাতে ছিল।
যার কারণে কিন্তু আব্বুর অনেক কিছু আমরা লয়ার রিপ্রেজেন্টই করতে পারিনি কোর্টে। যে ফাইটটা লাস্টে প্ল্যান ছিল টিমের, তাই না, শেষ ফাইটটা সেটাই দিতে পারেনি ঠিক মতো ভাইয়ার জন্য। আসলে এখানে তো ফেয়ার ট্রায়াল হওয়ার ফেয়ার ট্রায়াল হওয়ার তো কোনো প্রশ্ন আসলে ছিল না, দেয়ার ইজ নো ওয়ে। স্টিল আমাদের অ্যাজ আ ফ্যামিলি মেম্বার আমাদের যে একটা ছিল যে আমরা টুথ অ্যান্ড বোন আমরা লড়বো, শেষ পর্যন্ত লড়বো, ওই লড়াটা আসলে আমাদের করতে দেয়নি। মানে তাদের আর মানে সত্যি কথা যেটা তর হয়েছিল না এরকম। এবং আপনি যদি জানেন যে যখন আমাদেরকে ফাইনাল আব্বুর রায়টা দেওয়া হলো যে কার্যকর করা হবে, এরপর কিন্তু 10 দিন সময় দেওয়া হয় যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাবে কিনা। তো সেই 10 দিনের সময় কিন্তু আব্বু ক্লিয়ারলি বলছে যে আমার ছেলে এবং আমার লয়ার দুইজনই নাই, ও না আসা পর্যন্ত ওর সাথে কনসাল্ট না করে আমি কোনো কথা বলবো না। এইটা বলার কারণে আমাদের যে জাস্ট যখন এটা বলা হয় যে রায় কার্যকর হয়ে যাবে, তখন একটা ইমিডিয়েট ফ্যামিলি ভিজিট দেয়। আমরা সেই দিন আম্মু সহ আমরা ফ্যামিলি ভিজিটে গেলাম। তো উনি এই কথাটা কেন বললো, এটার জন্য হচ্ছে সবাই এত রাগ ছিল ওইখানকার পুলিশরা যে আম্মু এবং আব্বুকে আলাদা রুমে সেদিন নিয়ে যেয়ে দরজা বন্ধ করে প্রায় 1 ঘন্টা এক্সট্রিম লেভেলে তাদেরকে খারাপ ভাষায় গালাগালি, তাদেরকে যে হ্যাঁ মানে কেন আমরা ভাইয়ার জিনিসটা নিয়ে বাড়াবাড়ি করতেছি। হ্যাঁ, আপনারা আপনার ফাঁসিতে ফোকাস করেন, আপনি এগুলো নিয়ে বাড়াবাড়ি মানে কি, এটা তার ছেলে, এখানে তো বাড়াবাড়ি কিছু নাই। তো তারা কোথায় আছে এক্স্যাক্টলি, তো তারা এতটাই প্রেশার আব্বুকে দিচ্ছিল যে তার 10 দিন হাতে সময় ছিল, কিন্তু 3 দিনের মাথায় আব্বু পরবর্তীতে তার আসলে উনি একজন বিবেকবান মানুষ ছিল, উনি একজন তার অনেক স্ট্রং সেলফ এস্টিম ছিল। ওনাকে যখন বারবার এভাবে করে বলা হচ্ছিল যে হ্যাঁ তো আপনি মৃত্যু ভয় পাচ্ছেন, আপনি ফাঁসি ভয় পাচ্ছেন, আপনি আসলে এগুলো করতে চাচ্ছেন না, এই জন্য আপনি আপনার ছেলেকে মোহরা বানাচ্ছেন, তখন ওনার কাছে জিনিসটা আসলেই মনে হচ্ছিল যে মানে উনি আর নিতে পারছিলেন না। উনি তখন আমাদের ফ্যামিলির সাথে কথা বলে বললেন যে আসলে এটা আমার জন্য মানে এখন ওনার চলে যাওয়ার সময়, এখন এই শেষ মুহূর্তের এই জিল্লাতটা আসলে সে নিতে পারছিল না, সত্যি কথা একটা মানসিক ভাবে। সুতরাং সে বলল যে মানে আমি মানে আমি তো ডিসাইড করছি যে আমি ক্ষমা চাবো না, তো আমি এটা বলে দিই। উনি আসলে ইমিডিয়েটলি বলতো, অন্য সময় হলে ইমিডিয়েটলি বলতো, কারণ প্রশ্নই আসে না ক্ষমা চাওয়ার, কিন্তু উনি একটু ডিলে করছিল যে উনি একজন বাবা, তাই না? সুতরাং উনি চাচ্ছিল যে এক্স্যাক্টলি বাবা তো চায় তার সবকিছু দিয়ে ছেলেকে প্রোটেক্ট করতে, তো তার লাস্ট তার হাতে এটাই ছিল, তার ছেলেকে প্রোটেক্ট করার, সেটা দিয়েই ট্রাই করতেছিল যে তার ছেলে যেন আসে। তো যার কারণে পুরো 10 দিন আমরা সময় নিই নাই। এক্স্যাক্টলি। তারপরে না আব্বু উনি উনি ওনার যে শেষ সুযোগটা ছিল সেটা হচ্ছে যে ফাঁসির যখন রায় হয় তখন তার শেষ ইচ্ছাটা পূরণ করা হয়, তো যে কোনো বড় ক্রিমিনালই হোক। তো আব্বু কিন্তু বলেছিল যে আমার ছেলে যেন আমার লাশ ডাকে এবং আমার জানাজা পড়ে, এটা ওনার শেষ ইচ্ছা, এটা কিন্তু উনি বারবার বলেছে ওনার শেষ দিকে। আপনি একটু একটা কথা চিন্তা করেন আপু, যে একটা মানুষ তাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হচ্ছে, কিন্তু মানে আমি তাকে চিন্তা করতেছি যে সে একজন বাবা হিসেবে মানে সে কতটা যে সে তার জীবনের শেষ সম্বল দিয়ে হলেও সে তার সন্তানকে সে করতে চাচ্ছিল, যে হ্যাঁ মানে তার হাতে কিছু নাই, এখন তার হাতে দুটাই অস্ত্র আছে, যে আমাকে হয়তো আমি যদি এখন বলি যে আমি লয়ার ছাড়া কিছু বলবো না, তাহলে হয়তো ওরা আমার ছেলেকে ফেরত দিবে। আমি এখন ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু চলে যাওয়ার পর যদি আমি বলি যে আমার শেষ ইচ্ছার জন্য হইলেও হয়তো আমার ছেলেকে ফেরত দিবে। মানুষ মানে একজন বাবাকে কি পরিমাণ কষ্ট, এক্স্যাক্টলি, যে উনি মানে চলে যাচ্ছেন, ওনার ফাঁসি একটা মানুষের জন্য চিন্তা করা এবং এটাকে ফ্যাদম করা কতটা কষ্টের, সেই সাথে একজন বাবা হিসেবে তাকে কি পরিমাণ একটা মেন্টাল টর্চার করে তাকে বিদায় দিয়েছি আমরা, যে আমরা বলতে পারতেছি না শক্তভাবে যে তুমি চিন্তা করো না, এবং সেও কি পরিমাণ অস্থিরতার মধ্যে দিয়ে গেছে, তার ছেলেটা কোথায় সে জানে না, এবং তার লাইফের লিটারালি মানুষ বলে যে বাবারা হচ্ছে তার জীবনের প্রত্যেকটা জিনিস দিয়ে তার সন্তানকে বাঁচাতে চায়, সন্তানকে টেক কেয়ার করতে চায়। আমার আব্বু লিটারালি তার জীবনের যতটুকু ছিল ততটুকু দিয়ে চেষ্টা করতেছিল যে যেন তার ছেলেটা ব্যাক করে।
বাচ্চা মানে নেই যদি। আইনি প্রক্রিয়াতে তো এটা অস্বীকার করতে পারবে না যে ওনার শেষ ইচ্ছা ছেলে যেন জানাজা পড়ায় আর ইয়া করে। তো উনি এটাকে কাজে লাগানোর চেষ্টা করতেছিল যে আমার আর ছেলেটা এবং যেন আমার জানাজা এটাকেও কাজে এটাকেও তারা লাগায় নাই। কোনো সম্মান করে নাই। সম্মান আমি করে না। সেদিন বলেছিলাম যে মানিকগঞ্জ যখন আমরা যাচ্ছিলাম আব্বুর দাফন কাফনের জন্য, আমরা রাস্তায় রাস্তায় ওয়েট করছিলাম যে এই মনে হয় ভাইয়াকে ছেড়ে দিবে, এই মনে হয় ভাইয়াকে ছেড়ে দিবে, ভাইয়া তো জানাজা পড়াবে আর লাশ জীবিত অবস্থায় তো শেষ দেখা করতে পারে নাই, মানে এটা তো দিল না। তো লাশ তো দিবে, ডেফিনেটলি দেখতে দিবে। আর ফাঁসি হয়ে যাওয়ার পর তো আর লয়ারের কিছু করার ক্ষমতা নাই, তো ভাইয়া আর কি করতে পারবে। তো এখন তো ডেফিনেটলি ছেড়ে দিবে, ফাঁসি যখন হয়ে গেল শেষ দেখা করতে দিল না, এটাতে আমরা অনেক দুঃখ পেয়েছি। কারণ রায় দিয়ে দেওয়ার পর ভাইয়া আর কি করবে, সেটা আসলে সামান্য আইনজীবী, তার হুম ভাবছে যে শেষ দেখা হয়তো করতে দিবে। সেটা হুম যখন দিল না, আমরা আব্বু একটু কান্নাকাটি করলো ভাইয়ার জন্য, আমাদের শেষ দেখা হলো, চলে আসলাম, তখন আমরা অবাক হলাম। তো পরে ভাবলাম যে হয়তো ভয় পাচ্ছে, তো লাশ তো দেখতেই দিবে, এটা তো মানে না করার উপায় না, যেহেতু সে ওসিয়ত করে গেছে 2 বার জেলারদের সামনে যে আমার ছেলে যেন হুম। জানাজা পড়ে, আমাকে মাটি দেয়। আমরা না তাই এটা তো আওয়ামী লীগকে মানুষ অস্বীকার। ভাবছিলাম। হ্যাঁ এক্স্যাক্টলি মানে আমরা ভাবছিলাম যে তবে ন্যূনতম মানে একটা ন্যূনতম, হিউম্যানিটির ন্যূনতমটা থাকবে ওদের, এটা আমরা এক্সপেক্ট করছিলাম। দিস ইজ আওয়ার এক্স্যাক্টলি মানে আওয়ার রং। এক্স্যাক্টলি অনেস্টলি ইয়া যখন মানিকগঞ্জ যাচ্ছিলাম কাশিমপুর থেকে, এর ভিতরে আব্বুর ফাঁসির রায় কার্যকর হয়েছে, মানে আমরা খালি ওয়েট করছি যে সাদা গাড়িতে দেখবো যে ভাইয়াকে নিয়ে আসছে। সেই মানিকগঞ্জে আমরা আব্বুকে কবরে রাস্তায় শোয়ানো রাস্তায় পর্যন্ত। এক্স্যাক্টলি মানে আমরা কিন্তু সেদিন আপু মানিকগঞ্জ পুরাটা কারফিউ দিয়ে দিয়েছিল। হুম পুরো হুম অন্ধকার, কোনো কারেন্ট নাই, এবং ল এনফোর্সমেন্ট ছাড়া রাস্তায় কোনো মানুষ নাই, হুম পুরা রাস্তা। হুম সুতরাং যখনই আমরা হঠাৎ করে কোনো মানে ল এনফোর্সমেন্টের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি দেখতেছি, বা ল এনফোর্সমেন্টের ইউনিফর্ম ছাড়া একটা মানুষ দেখতেছি, অন্ধকার তো দেখা যাচ্ছে না, আমরা না গাড়ি থামাই দিচ্ছি, আমাদের কাছে মনে হচ্ছে এটা মনে হয় ভাইয়াকে মনে ভাইয়ার হয় গাড়ি। রেখে গেছে। হুম মানে হুম পুরা রাস্তা আমরা এভাবে গেছি যে হয়তো ভাইয়াকে এখন দিয়ে দিবে, ভাইয়াকে এখন দিয়ে দিবে। মানে আর হুম আমরা কনফিউজ ছিলাম না, আমরা ভাবতেছি যে কোথায় ছাড়বে, কোথায় ছাড়বে, আমরা কোত্থেকে পিক করবো, মানে আমাদের মাথায় আসে নাই যে একটা মানুষ দিবে না দেখতে, শেষ দেখা দিবে না জানাজা পড়েছে, মানে আমরা নেভার কল্পনাই কোয়াইট করতে পারবো না। কনফিডেন্স ছিলাম। হ্যাঁ, এক্স্যাক্টলি এটা কিভাবে হয়, এটা কি হয় নাকি কখনো, এরকম একটা মানে বিশ্বাস ছিল। আব্বুর জানাজা শুরু করতেও কিন্তু আমাদের অনেক হেজিটেশন লাগছিল যে আসলেই শুরু করব, আসলেই নাকি ভাইয়াকে ছাড়া জানাজা হবে, তাই না তাইরা? মানে এক্স্যাক্টলি ইট ওয়াজ এক্স্যাক্টলি তারপর ওরা কি ভেরি, বললো, মানে ওদের পক্ষ থেকে কি বলছিল যে শেষ মানে ওরা শেষই একেবারে ওরা কিছুই বলে না, এই এই বিষয়টা তাদের অস্বীকার। বিষয় না। জেলদের কথা হচ্ছে যে আমাদের তো এই টপিকই না, এটা তো আমাদের ওনার ইয়াই ছেলের না, কথা। আমরা আমাদের কাজ। হ্যাঁ মানে ইভেন এবং ওরা যেটা করলো, তাহেরা বলো। হ্যাঁ, গুম হওয়ার যে বিষয়টা আমি আপনাকে বলতে চাচ্ছি, ওদের অ্যাটিটিউডটা এমন হবে যে ভ্যানিশ, আমি বলতাম যে একটা ব্যারিস্টার একটা ছেলে 32 বছর, ভ্যানিশ একটা হাওয়ায় মিশে গেছে, ভ্যানিশ মানে আমরা কি জানি কে এসে কে এসে কোথা থেকে, নিজেরা যে কোথাও চলে গেল কিনা, বা আপনাদের কোনো শত্রু কিডন্যাপ করলো কিনা ব্যবসায়িক, মানে ভ্যানিশ, মানে একটা ওদের যাদেরকে আপনারা গুম করেছে ওদের কথা হচ্ছে যে ওরা চিনে না, ওরা জানে না ইনি কে। ওদের কথা হচ্ছে দে জাস্ট ভ্যানিশ ইন দ্য এয়ার, ভ্যানিশ, এদের কোনো অস্তিত্ব ওরা জানে না। এটা হচ্ছে ওরা ওদের জানে না, অ্যাটিটিউড গুম হওয়া এবং ওদের মানুষদের না সাথে। মানে এত অবাক হয়ে আরো তাকাবে ওদেরকে যখন আপনি জিজ্ঞেস করবেন। হ্যাঁ, হুম যেমন আপনাকে একটা ছোট এক্সাম্পল দিই যে ভাইয়া চলে যাওয়ার পরও ভাইয়ার নামে বিভিন্ন রকম কেস, আমাদের ফুল ফ্যামিলির নামেই সারাক্ষণই উদ্ভট উদ্ভট কেস আসতো, আমার নামেও আছে, তাহেরার নামেও আছে, এরকম কেস দিত। তো যখন কেস হতো তখন তারা মিরপুরে আমাদের বাসায় আসতো তল্লাশি করতে। তো এটা একটা হুম কমন রুটিন ছিল যে আজকে বড় ভাইয়ার জন্য আসবে, আজকে আমার জন্য আসবে। তো ছোট ভাইয়ের যখন আসতো, তখন ভাবি যখন বলতো যে ওনাকে তো গুম করা হয়েছে, উনি তো ইয়া নাই, তো ওসি এরকম করে বলতো আচ্ছা আচ্ছা চলে যাচ্ছে, ফেরত থেকে মাঝে মাঝে ফোন দেয়, তাই না? আপনাদের তো ফোনে কথা টথা হয়, খবর নেন তো না, ভালো আছে। হুম হুম এটা কি, এটা কেমন মানে উনি মশলা, মানে লুকায় এটা গেছে, ওরা ওরা উনি বুঝাতে একটা চাইছে। ইদার আরেকটা ওনারা মানে একটা ভাব আরেকটা দেখালো যে না না আমরা জানি যে তোমরা লুকায় রাখছো, এইটা তারা ইয়া করে গেল। আরেকবার আমরা থানায় গিয়েছিলাম মামলা পুনরিয়া করতে, তখন ওখানে বলতেছে যে এখন আমরা কেমনে বুঝবো আপনাদের কোনো পারিবারিক শত্রু ব্যবসায়িক শত্রু উঠায় নাই, এটা তো করতেই পারে। তখন আমার আম্মা একটা কথা বলেছিল যে যদি আমাদের কোনো শত্রু বা কোনো সন্ত্রাসী উঠায় নাই, তাহলে তো আপনাদেরই দায়িত্ব তাকে খুঁজে বের করা। ধরো একটা সন্ত্রাসী আমার ভাইকে উঠায় নিয়ে গেল, এটা কে খুঁজে দিবে? পুলিশই তো খুঁজে দিবে, রাষ্ট্রই তো খুঁজে হুম দিবে। হুম তো সেটাও যদি হয়ে থাকে আপনি খুঁজে দেন আমার ছেলেকে, এভাবে হুম করে আম্মু বলেছে। তো অনেক এক্স্যাক্টলি মামলা করেছে হাই কমিশন, যেমন ধরেন আমেরিকার হিউম্যান রাইটস, প্রধানমন্ত্রী কার্যালয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কার্যালয়,
ডিজিএফআই কোথাও স্মারকপত্র দিতে বাকি রাখেনি আমার আম্মা, এক এক জায়গায় 2 বারও দিয়েছে, ভাবিকে সহ নিয়ে গিয়েছে। ওদের গেটে গিয়ে চিঠি নিজে হাতে দিয়ে এসেছে, মানে মায়ের আকুতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহোদয় আমার সন্তানকে ফিরিয়ে দিন, অনেক করেছে। যদি আমার ছেলে কোনো অন্যায় করে থাকে তাকে দয়া করে আইনের আওতায় তাকে যথাপযুক্ত শাস্তি দিন, তাকে জেলে রাখুন, কিন্তু তাকে দয়া করে আপনারা আমাদের সামনে আনুন, এভাবে করেও লিখেছে। মানে প্রথম 2 বছর আমরা খুব মানবিক ভাবতাম যে বেসিক মানবিক এত থাকবে, ওই আব্বুর জানাজা থেকে শুরু করে এই 2 বছর যে আইনি রাষ্ট্রের কাছে চাই, এর কাছে চাই, ওর কাছে চাই, তা বেসিক মানবিক ইয়াগুলো আমরা এক্সপেক্ট করতেছিলাম। বাট 3-4 বছরের মাথায় বুঝে গেছে যে কমপ্লিটলি গন, আর কিছু বাকি নেই। মানে 3 বছরও তো অনেক সময়। মানে তারা আপনাদের মুখ দিয়ে কথা বের করতে চেয়েছিল যে উনি কোথাও লুকিয়ে আছে বা আপনারা লুকিয়ে জি রেখেছেন। জি এই জি কথাটা আপনাদেরকে দিয়েই বের করতে চাইতো। জি, এক্স্যাক্টলি। বা আমাদের কোনো আমাদের থেকে তো পার্সোনাল বের করার শত্রু। কিছু নাই, আমাদের থেকে বের করার কিছু না, ওরা জানেও যে আমাদের কাছে নাই, আমরা লুকায় রাখি নাই। দে নো দ্যাট ভেরি ওয়েল, রাইট? এগুলো তো হ্যাঁ, ভিতরে হ্যাঁ। সবাই জানতো। এটা জাস্ট ওদের এটা ওদের একটা ম্যানিফেস্টেশন যে আসলে গুম হয় নাই, এরকম কিছু না, এটা ম্যানিফেস্ট করতেছে, অথবা আমাদেরকে একটা টর্মেন্ট দিচ্ছে। হয়রানি করা, হয়রানি। আপনি যদি ব্যথা পান, আপনাকে যদি আমি বলি আমি ব্যথা পাইছি, আপনি যদি সাথে সাথে বলেন এটা কি ব্যথা, এটা কি, এটা একটা টর্মেন্ট না, যে আমাকে পুরো হ্যাঁ, একটা এটা ব্যথা না তো, এটা তো ব্যথা না। হ্যাঁ জি জি এক্স্যাক্টলি। ওরা এক্স্যাক্টলি এটা করছে যে কই না, উনি কে গুম হয়েছে, কোথায়, আপনাদের সাথে দেখা হয় না, কথা হয় না, এবং এটা আমরা এতটাই আমরা কিন্তু অনেক বছর এরকম একটা মহাসাগরের ভিতরে ভাসতেছিলাম যে দুনিয়াতে আর কেউ আমাদের সম্পর্কে জানে না, আমরা একমাত্র ভাইয়াকে হারাই আছি। মানুষ বিশ্বাস করতে চাইতো না যে 4, 5, 6, 7 বছর হচ্ছে তোমাদের কোনো দেখা হয় না ভাইয়ের সাথে, কিচ্ছু জানো না। এক্স্যাক্টলি আমরা আপু সেই রাতে পর থেকে ভাইয়ার আমি আওয়াজ শুনিনি, আমি জানিও এক্স্যাক্টলি না ও কোথায় আছে, কিভাবে আছে, কেউ বিশ্বাস করতে পারতো না, সত্যি জানো এটা না। নর্মাল মানুষও বিশ্বাস করতে পারতো না আপু। ইভেন আমাদের যারা মানে কাছের মানুষ, যারা আমাদের প্রতিনিয়ত দেখতেছে, ইভেন তারাও টোটালি মানে তোমরা একেবারে জানো না, একবারও কথা হয় নাই, দে হ্যাঁ, উড হ্যাঁ। ইভেন ডোন্ট বিলিভ যে মানে মানে না মনে হচ্ছে এরকম হইতে আপনারা পারে। মিথ্যা কথা বলছেন। আপনারা মানে এক্স্যাক্টলি হুম, এক্স্যাক্টলি আপনারাই মিথ্যা এইটা কথা। এই গুমের বিষয়টা অফিসিয়ালি আমাদের স্ট্রোক করেছে যখন মায়ের ডাক সংগঠনটার নামে ভাবি সংযুক্ত হয়েছে, তখন প্রথম আমরা জানলাম যে এটা খুব কমন একটা সিভিয়ার ক্রাইসিস এই সরকারের, এবং একাধিক মানুষের সাথে তার এই ক্রাইমটা করেছে। আগে ভাবতাম শুধু আমি, আমাদের বাবার ছেলে দেখে আর আজমি সাহেবের দেখে, এই পুরা সমুদ্রের ভিতরে আমরা লস্ট ছিলাম যে আমাদের কেসটা কাকে বুঝাবো, এগুলো আসলে কেউ বুঝবে না, এটা 2-1টা কেস এরকম হয়। আমার আব্বার কেসটাই তো একটু অ্যাবনর্মাল ছিল, তো এরকম কিছু অ্যাবনর্মাল কাজ হয়, এটা কাকে বলে আমরা বুঝাবো, আমরা দোয়া দূরত পড়া বলেন আর আইনি একটু একটু সহায়তা ছাড়া আমাদের কিছু করার ছিল না। পরে মায়ের ডাকে সংগঠনটার সাথে সানজিদা আপু যে সমন্বয়, ওনার সাথে ওনারাই যোগাযোগ করেছে মূলত, যে সব গুম হওয়া দেখে তারা যোগাযোগ করছিল। তখন আমরা জানতে পারলাম যে বাংলাদেশে এত সিভিয়ার একটা ক্রাইসিস এর নাম হচ্ছে এই গুম হওয়া, এবং 600 জনের উপরে মানুষ অলরেডি গুম হওয়া আছে। তখন তাদের পরিবারকে দেখা, এরকম কি ফ্যামিলির সাথে মিট করা, এবং তখন এটা যে একটা ন্যাশনাল ক্রাইসিস তখন আমরা বুঝতে পেরেছি। জি। তারপরে আপনাদের নামে কিরকম মামলা দিত? আর আপনার আব্বা যখন আপনার আব্বাকে ফাঁসি দেওয়া হয়, তারপরে ওনার লাশ নিয়ে কোনো ঝামেলা করেছে কিনা? বা এরপরে উম আপনাদের সাথে বিহেভিয়ার কেমন ছিল? সেই বিষয়টা যদি একটু জানাতেন। মানিকগঞ্জে হুম, হুম। মানিকগঞ্জে আব্বুর যতটুকু জানি 10টা 10 বা এরকম সময় কার্যকর হয়, তো আমাদের কাশিমপুর থেকে ছেড়ে দেওয়া হয়, আমরা কাশিমপুরে গিয়ে আব্বুর জন্য ওয়েট করতে থাকি। তো ভাইয়ার ব্যাপারে তো আমরা চাচ্ছিলামই, পরে আব্বুর লাশ যখন আসে তখন আমার মেজো বোন আম্মু এরা কিন্তু হ্যান্ডেলটা বেশি করে, আমি একটু দূরে দূরে ছিলাম কারণ আমার কাছে মনে হচ্ছে আমার কোনো রোল নাই, আর আমি দূরে ছিলাম। ও তো একদম ওরা ছোট তো একটু হ্যাঁ মিসবিলিভ ছিল, হ্যাঁ ওই ডিসবিলিভে ওই ছিল, যেটা রিয়েল না, এটা হচ্ছে না। এক্স্যাক্টলি। আর যতটুকু আমার এক্সপিরিয়েন্স হচ্ছে পুরো এলাকা কারফিউ ছিল, মানে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ কেমন হয় আমি জানি না, এবং সেদিন বৃষ্টিও হচ্ছিল, অনেক রাত ছিল, মানে এলাকা পুরাটুকু মানিকগঞ্জের চালা আমাদের যে এরিয়া, মেইন রোড থেকে ভিতরে এলাকা পর্যন্ত ইট ওয়াজ কমপ্লিট ডার্ক, মানে এটা ওরা লাইট বাংলাদেশের জ্বালাতে দেয় না কোনো বাসায়। পুরো এলাকাতেই যেদিন তো আমরা আমরা কোনো লাইট দেখিনি। হ্যাঁ, হ্যাঁ, আমরা মানে যখন যাই just হঠাৎ করে একটা এরিয়া থেকে দেখি পুরো অন্ধকার। আপনি গ্রাম তো জানেন যে গ্রামে যদি লাইট না থাকে তাহলে এটা কি পরিমাণ অন্ধকার হয়। অন্যরকম গুটগুটে। হ্যাঁ, তো হঠাৎ করে আমরা ভাবলাম কারেন্ট চলে গেছে, তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর
ভাবতেছি যে হয়তো কারেন্ট চলে গেছে। তারপর হঠাৎ করে আমাদের একটা জায়গায় থামালো। আমরা ছিলাম 5টা গাড়ি। তো ওরা হঠাৎ করে বললো যে এতগুলা গাড়ি যেতে দিব না, আপনাদের মাত্র 3টা গাড়ি যেতে পারবে, এখন এই 3টা গাড়িতে আপনারা যতজন আটেন ততজন। তো হঠাৎ করে হাফওয়ে থ্রুতে আমরা ঢাকা থেকে একটা ফ্যামিলিরা আসছি, আমরা তো হঠাৎ করে এখন বললেও তো আমরা ইয়া করতে পারি না, তাদেরকে গাড়ি ছেড়ে দিতে পারি না। তখন এই আমরা 5টা গাড়ির মানুষ ক্র্যামড হয়ে, মানে একদম যেভাবে ক্র্যামড হয়ে বসা যায় সেভাবে করে 3টা গাড়িতে উঠলাম। তো ফার্স্ট ওনাদের এটা ছিল যে 3টা গাড়িতে যেতে হবে, তো ঠিক আছে ওটা আমরা গেলাম। তারপরে অর্ধেক পথ যাওয়ার পরে হঠাৎ করে আমাদের বললো এর চেয়ে বেশি আর গাড়ি যেতে পারবে না। এখন পুরো অন্ধকার রাস্তায় আমরা বুঝতেও পারতেছি না যে কোথায়। তো একটা অনেক বড়, আমাদের বাসাটা তো মেইন রোডের একটু ভিতরেই হয় গ্রামের বাসাটা, তো মেইন রাস্তায় আমাদের আটকাই দিছে যে এখান থেকে কোনো গাড়ি যাবে না। তো আমরা সবাই ফোনের লাইট অন করে মানে পথ দেখে দেখে একজন আরেকজনকে ধরে ধরে, কারণ জানতেছি বুঝতেছি না তো কোথায় যাচ্ছি, এভাবে করে করে পুরো অন্ধকার পুরো জায়গা। অনেক দূর থেকে আমরা একটা লাইট দেখতে পাচ্ছি, তখন বুঝি নাই লাইটটা কি। পরে যখন আমরা হাঁটতে 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 আমাদের জায়গায় আসলাম তখন দেখলাম যে পুরা এরিয়ার লাইট অফ, শুধু একটা যে লাইটটা সেটা হচ্ছে আব্বুর যেখানে কবর খোঁড়া হয়েছে সেই কবরের উপরের লাইট, আর সব লাইট এই লাইটটাই অন, বাকি সব লাইট অফ। আর 4-5টা মানে পুলিশ, কিরকম পুলিশ আপু, দে আর মানে মনে হচ্ছে যে সোয়াট টিম বলে যেটাকে, তারা ভেস্ট পরা, তারা আর করা ফুল আর্মড, হেডগিয়ার আছে, শিল্ড আছে, এবং আমাদের চারপাশে যে পুলিশ দে আর হ্যাভিং দিস আর্ম, আমাদেরকে তাক করে নাই কিন্তু যেভাবে যে ধরে রাখে এভাবে করে ধরে আছে। সো একটা ফ্যামিলি গেছে, দে নো আমরা কারা গেছে, আমরা তো সবাই কাশিমপুর থেকে আসতেছি, তারা তো দেখছে যে আমরা একটা মহিলা বাচ্চাওয়ালা ফ্যামিলি গেছি, এখানে তো এত আর্ম পুলিশ আনার তো কোনো রিজন নেই, ওরা হয়তো অন্য কিছু ভয় পাইছে। তো এটা তারপরে যেটা আমাদের সাথে করলো, যখন আমরা আব্বুকে যেখানে কবর দেওয়া হয়েছে তার পাশে একটা ছোট আমাদের আরেক আত্মীয়র বাসা ছিল, ওইখানে আমাদের উঠার কথা। এই পর্যন্ত যখন আসলাম তখন হঠাৎ করে আমাদের সবাইকে লাইনে দাঁড়া করানো হলো, এবং লাইনে দাঁড়া করায় আমাদের ব্যাগ, আমাদের হাতের ঘড়ি এবং চশমা, ফোন সব নিয়ে গেল। ইভেন চশমাও, তো আমরা বলতেছি যে চশমা ছাড়া আপনি চশমা নিচ্ছেন কেন, বলে না আজকাল চশমার ভিতরেও ভিডিও করা হয়। তো তারা চায় নাই কোনো ছবি বা ভিডিও যেন আমরা করি, মানে আমার আব্বার শেষ সময় কোনো অস্তিত্ব থাকুক, মানুষ দেখুক, ফলোয়াররা, এটা তারা চায়নি। ইট ওয়াজ কমপ্লিটলি নন থাকুক। হ্যাঁ, তার মানে চাইনি আপনারা কোনো ছবি কিছু। আমি তো চশমা পরি, আমরা সবাই চশমা পরি, চশমা নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমার ভিশন ক্লিয়ার আছে, যার কারণে সমস্যা হয় না, কিন্তু ওদের তো আপনি চিন্তা করেন, আমরা আব্বুকে লাস্ট দেখাটা দেখবো, আমরা ক্লিয়ারলি দেখবো না, আমাদের কাছ থেকে কেন চশমা, ঘড়ি, ঘড়ি কিনে খুলে গেছে, ব্যাগ, ফোন তো নিছেই, এটার ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, এগুলো সব নিয়ে। এরপর যেটা করলো ওরা সেটা হচ্ছে যে আমাদেরকে বাসায় ঢুকতে দিল না, যে বাসায় আমাদের থাকার কথা সে বাসায় আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। অনেক বলার পর বাসার কোনো একটা ছোট রুম ছিল, সেখানে আমরা যে জাস্ট ক্লিন হইতে পারছি, অনেক দূর থেকে আসছি, বাথরুমে যাওয়া, অজু করা ব্যাপারগুলা ছিল সেগুলা, নামাজ। আমাদের জন্য খাবার রেডি করা হয়েছে, সেই খাবার আমাদেরকে দেওয়া হয়নি, আমাদেরকে সারাদিন। হ্যাঁ আপনারা খাবার ধরেন আব্বুর নিউজটা পাওয়া, তো ওই সেদিন তখন তো মুখে কিছু ঢুকে নেই। লাঞ্চ তো আব্বুকে দেখা করে আমরা রওনা দিছি, লাঞ্চ আমাদের হয় নাই। তো রাতে অবভিয়াসলি জানতাম না খাইতে পারতাম কিনা না, কিন্তু অনেক টায়ার্ড ছিলাম, খিদা লাগছিল সত্যি কথা। কিন্তু ওরা হচ্ছে আমাদের খাবার, মানে আমরা বাইরে থেকে যে খাবার নিয়ে যারা আসছে তাদেরকে আসতেই দেয় নাই আমাদের কাছে, তো আমাদেরকে খাবার দেওয়া হয় নাই, আমাদেরকে আমাদের জিনিসপত্র কিছু রাখা হয় নাই, এবং আমাদেরকে কোথাও বসতে দেওয়া হয় নাই। সো আব্বু, আমরা আর কি একটা প্লট কেনা ছিল মানিকগঞ্জে, সেখানে কিছুই নাই আমাদের, একটা মসজিদ ছাড়া। তো ওইটা এরকম না যে কোনো বাসা বা কিছু আছে, এটা একটা জাস্ট একটা মাডি ল্যান্ড। তো সেই মাডি ল্যান্ডে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, সেই মাডের মধ্যে আমরা মাটিতে বসেছিলাম, মানে আমার হাঁটু পর্যন্ত মাঠ, কাদা লাগা, আমার আর তাহেরা হাঁটু পর্যন্ত কাদা, শুধু
কিছু কিছু ট্রি ট্রাঙ্ক ছিল, সেগুলোতে মুরব্বী যারা ছিল তারা ওই ট্রি ট্রাঙ্ক গুলাতে বসা হয়েছে, এবং অনেক বলে আমার আম্মু যেহেতু অসুস্থ মানুষ, আম্মু এবং আরেকজনের জন্য আমরা একটা মানে ওরা চেয়ারে বসা ছিল, বুঝছেন, সবাই চারপাশে চেয়ারে বসা ছিল, ওদের থেকে বলে ওরা চেয়ারে বসা, কিন্তু ওরা চারপাশে বসা, ইয়া করে বসা। তো ওদের থেকে বলে আমরা 2টা চেয়ার নিয়েছিলাম আম্মু এবং আরেকজন মুরব্বীর জন্য, বাকি আমরা সবাই এরকম, আমি একদম কাদার মধ্যেই বসা, আমার এখনো চোখে ভাসতেছে যে আমি হাঁটু পর্যন্ত কাদায় বসে আছি, এবং আব্বুর কবরটা এখানে। এভাবে করে আমাদেরকে 2 ঘন্টা বসায় আব্বুর জন্য ওয়েট করাইছে। তারপরে যখন দাফন হলো, এবং তার মধ্যে আমরা ওয়েটিং ও করতেছি যে হয়তো এখন একটু পর আব্বু তো আসতেছে, অ্যাম্বুলেন্সে 3টা অ্যাম্বুলেন্স আসছে, প্রথমটাতে আব্বু তো ভাইয়াও আসতেছে, এক্স্যাক্টলি কোন একটা গাড়িতে ভাইয়াও আসতেছে, ওটার জন্য ওয়েট করতেছি, এটাই। তো আব্বু যখন লাশ আসলে তখন যাবো বলো যে তোমার সাইন করতে চাচ্ছিল না। না দেখি তো এখন নিয়ে আসার পরে আম্মু বলতেছেন যে আপনারা এটা খুলেন, আমি ফেস দেখি, তারপর আমি সাইন করি। তো ওনারা বলতেছে না, কোনো ফেস দেখা যাবে না, কিছু দেখা যাবে না, আপনারা যা করার আমরা চলে গেলে করবেন, আপনাদের এখনই সাইন দিতে হবে। তো এটা নিয়ে পুলিশ ছিল নাকি মানে আর্মি ছিল নাকি? জেলার না, এটা হচ্ছে পুলিশ, জেলার এবং জেলের সাথে মানিকগঞ্জের ওইখানকার। জি যারা হ্যান্ড ওভার করতে আসছে জেলের পক্ষ থেকে, আব্বুর লাশ পরিবারকে হ্যান্ড ওভার করতে আসছে। তারপরে ওরা আম্মুর সাথে একটু হটটক হলো, কিন্তু পরবর্তীতে আম্মু আর তাকল আলালা মানসিক অবস্থা নাই, সে সাইন করে দিল, এবং ওনারা রেখে চলে গেল, ওনারা খুলে দেখালো না, সাথে সাথে চলে গেল। এরপরে আমরা নিজেরা ওনারা চলে গেছে, কিন্তু বাকি পুলিশরা তো আছে, ওরা লিটারালি আমাদের জাস্ট 20 মিনিটস দিছে আব্বুর লাশ দাফন করার জন্য, অনলি 20 মিনিটস। হ্যাঁ, এই 20 মিনিটস এর মধ্যে আমরা মানে জাস্ট আব্বুকে দেখা, আব্বুকে মানে সি অফ করা, তারপর তার জানাজা পড়ে তাকে, পুরো জিনিসটা 20 মিনিটস এর মধ্যে তারা দিচ্ছে। খুবই দ্রুত সবকিছু করা, মানে খুবই দ্রুত, ঝটপট, কোনো ইয়ে না একদম লাইক এটা তো আসলে কিছুই না এরকম। একটা বিষয়। এবং জানাজা পরে যখন দাফন হলো, দাফনের পরে আমরা একটু দোয়া করতেছি, তখনই তারা শুরু করছে যে হইছে আর ইয়া করেন না, এবং এরপরে আমাদেরকে বলছে যে 1 মুহূর্ত এখানে আর থাকতে দিব না। তখন আমাদের 3 মিনিট সময় দিছে গাড়ি থেকে উঠে চলে যাওয়ার জন্য, এলাকা লিভ করার জন্য 3 মিনিট সময় দেওয়া হয়েছে। এই তো খুবই অত্যাচার, মানে মানসিক সুতরাং আমরা কিন্তু সূর্য উঠার আগে, মানে আমরা যখন বাসায় ফিরতেছি রাস্তায় আমরা দেখতেছি যে ফজর হচ্ছে। এই মানে কি পরিমাণ, তার মধ্যে এর মধ্যে আপনার ভাই তো আর আসলো না। হ্যাঁ, এটাও তো আরেকটা মানে আমাদের একটা ছিল যে ঘড়ি, আপনাদের ব্যাগ ঘড়ি ফেরত দিল, তারপরে দাফন হওয়ার পরে ওগুলো গাড়িতে রেখে দিচ্ছে ওরা। জি, মানে ওরা কি করছে যে আমাদের গাড়ির মধ্যে এগুলো, আমরা গাড়িতে উঠে পরে দেখলাম যে একটা জায়গায় এভাবে সব ক্র্যাম করে। তার মানে আপনারা ওই দাফন টাফন মিলায়া 23 মিনিট আপনারা সময় পেয়েছেন, দাফন টাফন 20 মিনিট, আর আপনাদেরকে ফেরত আব্বুর লাশটা ল্যান্ড করার পরে, তার আগে 1-1.5 ঘন্টা আমরা নামাজ ওয়েট করতেছিলাম। আব্বুর লাশটা আসছে যখন অ্যাম্বুলেন্সে, তারপরে 23 মিনিট টাইম দিল আমাদের। 23 মিনিট টাইমে সবকিছু। জি। এর মধ্যে আপনার ভাই যে আর আসলো না, সেটা নিয়ে আর কোনো কিছু না? ভাই আর আসলোই না। তারপর থেকে ঘরে ফিরলাম আমরা, তারপরে আত্মীয় স্বজন আসলো, সবাই আসতে শুরু করলো। তারপর থেকে আমাদের দিন শুরু, ভাইয়া কবে ফিরবে, তারপর থেকে হলো আমাদের ছোট জিনিস বলি আপু, যেহেতু আপনি যেহেতু আপনি সোশ্যাল মিডিয়ার মানুষ আপু, একটা ছোট জিনিস বলি যে আমি আব্বুর সাথে দেখা করতে যাওয়ার আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, যেখানে আমি সেড যে আমরা এটাতে কোনো দুঃখ পোষণ করি না, বা আমরা এখানে কোনো রকম গিল্ট ফিল এর মধ্যে নাই, আমরা প্রাউড আমাদের আব্বুকে নিয়ে। এইটা বলার কারণে যখন আমরা তো তোর কাছে ফোন নাই, কিছু নাই, আমরা তো আব্বুর ওইখানে আসি, আমাদের নামে কেস অ্যারেস্ট ওয়ারেন্ট হয়, যে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়। কারণ হচ্ছে আমি এক্স্যাক্টলি জানি না কেসটা কি ছিল, বাট রাষ্ট্রদ্রোহ বা রাষ্ট্রের সাথে খারাপ বিহেভ, বা আমরা কেন প্রাউড ফিল করবো, আমাদের তো গিল্ট ফিল করার কথা, আমাদের তো কান্নাকাটি করার কথা, আমাদের তো মাফ চাওয়ার কথা জাতির কাছে, সেখানে আমরা এরকম একটা স্ট্যাটাস দিচ্ছি। এটা নিয়ে টক শো হয়েছিল, বাট কারা করছে আমি কিছুই জানি না, এগুলো পরবর্তীতে আমাকে আসার পরে সবাই বলছে। তো অ্যারেস্ট ওয়ারেন্ট হয়, যার কারণে
আব্বু আসছে, আব্বুর সাথে আব্বুর এটা সবকিছু করে এসে আমরা বাসায় মনে হয় ঠান্ডাও হতে পারি নাই। এর মধ্যে যেহেতু আমি আগেই বললাম মিডিয়াতে ছিলাম আগে, তো আমার ফ্রেন্ডস ছিল, আমার কলিগস ছিল মিডিয়াতে, তারা বারবার আমাকে ফোন দেওয়া শুরু করলো যে সময় বাসায় থেকো না, যে কোনো সময় বাসায় রেড দিবে তোমাদের। তখন কিন্তু এর পরবর্তীতে এখন কোন বোন, মানে আসলে বোন মানে সব জায়গায় আসছে যে মীর কাসেমের মেয়ে স্ট্যাটাস দিচ্ছে, আর কোন মেয়ে আলাদা করে বলে নাই। তো কেসটা কার নামে হয়েছে এটা কেউ বলতে পারতেছে না। সুতরাং আম্মুকে একা রেখে, আমরা 3 বোন, আবার 3 বোন, কিন্তু বড় বোন আসতে পারে নাই, আমি আর আমার তাহেরাই ছিলাম তখন। তো আপনি ভাবেন একটা স্ট্যাটাসের জন্য আম্মুকে একা রেখে, তখন আম্মু তখন আসলে ইমোশনাল ভাবে এতটাই ভেঙে পড়ছে যে সে বলতেছিল যে আমি আর কোনো রিস্ক নিব না, আর কোনো আমার ছেলে মেয়েকে নিয়ে, তোরা চলে যা বাসা থেকে। সো এরকম একটা ভালনারেবল মোমেন্টে আম্মুকে একা রেখে আমি এবং আমার বোন প্রায় 1 সপ্তাহ পালাইছিলাম, না আম্মুর সাথে ফোনে কথা বলতে পারতেছি, না ফ্যামিলির সাথে ফোনে কথা। মানে একটা অত্যাচারের মধ্যে আপনারা দিন কাটিয়েছেন, যে একদিকে আপনার ভাই নেই, আরেকদিকে বাবাকে নিয়ে এরকম, হ্যাঁ, এটা একটা ট্রমার মধ্যে। তো আপনার বাবা যখন ফাঁসি, তার আগে উনি শেষ কি বলে গিয়েছিলেন আপনাদেরকে? বলো, আমি বলবো। আব্বু তো আসলে অনেক কিছু বলেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সালাউদ্দিন কাদের সাহেবের যখন ফাঁসির রায় হয় তখনই আমরা বুঝতে পারি যে আসলে আব্বুরও তেমন কোনো সুযোগ নাই। তো উনি তখন থেকে রেডি হচ্ছিল মেন্টালি আর কি। এটা আমি বুঝতে পারি, কারণ হচ্ছে 3-4 মাস আগে সালাউদ্দিন কাদের সাহেবের ফাঁসি হয়ে গেছে তখন আর কি। তো আব্বু, আমরা তাকে ছবি দিতাম, আমাদের নিউবর্ন বেবিও হলে, ভাইয়াদের তো বাবু হয়েছে, আব্বু জেলে থাকে দুজনেরই। তো ফ্যামিলি ফটো আমরা মানে লিগাল কাগজের মাঝখানে দিতাম। এটা আসলে ইলিগাল সত্যি কথা বলতে, কিন্তু আমরা দিতাম আর কি। বাচ্চাদের ছবি, ওদের বিভিন্ন ছবি দিতাম। তো এটা আসলে ইলিগাল, এটা আসলে লিগাল না, কিন্তু আমরা দিতাম কাগজের মাঝখানে। তো ওই সব ছবি উনি একসাথে করে একটা প্যাকেটে করে ফেরত দিয়ে দিল আমাদের। কারণ এটা যদি আব্বু মারা যাওয়ার পরে যখন সব দেখবে, এটা দেখলে এটা একটা কাহিনী করতে পারে। এটা জেল করতে, জেল প্রোটোকলে অ্যালাউ না দেখে। তো উনি এই জিনিসগুলো যখন ফেরত দিল, পর্দার বিষয় ছিল যেহেতু আমাদের ছবি ছিল, হ্যাঁ আমাদের সবার ছবি ছিল ওখানে, রাইট। তো যখন ফেরত দিল আমার মনে একটা খটকা লাগলো যে আব্বু তো রেডি হচ্ছে মনে মনে, তার মানে উনি বুঝতে পারছে সামথিং ইজ রং আর কি। এটা 3 মাস আগের দিকে। এই হচ্ছে প্রথম। তখন তো আপনার ভাই ছিল না 3 মাস আগে? ছোট ভাই ছিল, ছোট ভাই ছিল। আমরা যে প্রতি সপ্তাহে দেখা করতে যেতাম সেরকম একটা মিটআপই ছিল। তখন রায় চলছিল আর কি, এরকম একটা মানে রায় দিচ্ছে, সেকেন্ড রায়টা দিবে এরকম। তো তখন যখন ফেরত দিল তখন আমি আমার একটু খটকা লাগলো যে আব্বু তো রেডি হচ্ছে দেখি মনে মনে। তারপরে ভাইয়া গুম হওয়ার পর আমরা একদিন দেখা করতে গেছি, তখন ফাইনাল ভার্ডিক্টটা দেওয়া বাকি, কারণ ফাইনালটা দেওয়ার পরে তো কার্যকর হয়। তখন ছোট ভাইয়া মাত্র নিয়েছে আর কি। তো তখন আব্বু খুব অপটিমিস্টিক ছিল যে শাহাদাত হবে ইনশাআল্লাহ, এবং উনি মোটো ভীত না, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে এরকম। এবং ফাঁসিতে কোনো কষ্ট হয় না, এমনিতে মৃত্যুতে অনেক কষ্ট আছে, কিন্তু ফাঁসির মৃত্যুতে কষ্ট নাই। উনি অনেক হোপফুল, এরকম অনেক কথা বলেছে। আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য বুঝাচ্ছিল আর কি, আমরা যেন ভয় না পাই, তাই সে এগুলা বলতেছিল। আর ছোট ভাইয়াকে নিয়ে বারবার বলছিল, বল বিশেষ করে ছোট ভাইয়া তখন তো মাত্র নিয়েছে, তো ভাইয়া আব্বু তখন শুনেছে যে ভাইয়াকে এরকম নিয়ে গেছে, তো বলতেছে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অ্যাপ্লিকেশন করো, কারণ তাদের তো ফেরত দেওয়ার কথা, কেউ হয়ে গেলে তোমরা এটা এখন অ্যাপ্লাই করে দেখো। এটা বারবার বলছিল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের পক্ষ থেকে একটা অ্যাপ্লিকেশন দাও। ওইটাই বলেছে। এটা হচ্ছে শেষ দেখার আগের শেষ দেখা, যেটা ওইটা। তো ছোট ভাইয়াকে একটু কনসার্ন ছিল আব্বু, এটাই বুঝতে পেরেছে। আর মৃত্যু নিয়ে বলছিল তো, আশার কথাই বলছিল যে ইনশাল্লাহ যেটা হবে আল্লাহর ইচ্ছা, এরকমই। তারপরে লাস্ট যে দেখা, সেদিন তো অনেক কিছু হয়েছিল। আমরা সেদিন কিছু মানে কিছু কথা উনি বলে গেছে, 23টার মতো পয়েন্ট, বুলেট পয়েন্ট। এটা মেজাপও বলতে পারো, তোমার কি মনে আছে? এখন আসলে পয়েন্ট গুলো এভাবে মনে নেই, আমরা কি মানে কথা বা উনি কি মেসেজ দিয়ে গেছেন, বা ওনার ফাঁসি নিয়েও, বা ওনার কি ছিল যে ওনার মামলাটা সঠিক ছিল কিনা?
আসলে আহ, সেদিন আব্বু অনেক ভালো মেজাজে ছিলেন, খুবই হ্যাপি ছিলেন। কোনো মানে কষ্ট বা তার মধ্যে কোনো ভয়ের আমরা ছাপ দেখি নাই। হি ওয়াজ ভেরি এক্সাইটেড। সে সবার সাথে খুব সুন্দরভাবে দেখা করছেন, ইয়া করছেন। তার সবচেয়ে মানে ঈদে তাকে ঈদে একটা ড্রেস দেওয়া হতো। তো উনি পাঞ্জাবি। এমনি ইয়াতে অনেক গরম তো, মানে ওইখানে তো আসলে গরম প্লাস ইয়া সব মিলে ঈদে ঈদে তো আমরা একটু অন্য সময় নর্মাল কাপড় দিলেও ঈদে তো আমরা একটু কাচ টাচ করা দিতাম। তো উনি ওগুলো কোনোটাই পরতেন না, বলতেন যে আসলে এগুলো এখানে পরা যায় না। সেদিন দেখলাম সে একদম নতুন খুব এমব্রয়ডারি করা সুন্দর সিম্পল একটা, কিন্তু বুকে একটা এমব্রয়ডারি করা বিয়া করছে। তো পাঞ্জাবি, আমরা সাদা ফার্স্ট পাঞ্জাবি। পাঞ্জাবি। তো ফার্স্ট কথা আমি বলতেছি যে তুমি তো পড়ো না, বলে যে আজকে পড়লাম, আজকে একটা সুন্দর অকেশন, এই অকেশনের জন্য পড়লাম। তো ওনার যেটা ছিল যে সারা জীবন আসলে ইসলামী আন্দোলন যারা করছেন তাদের তো একটা শাহাদাত একটা স্বপ্ন, এবং উনি উনি এটা ওনার ভাষ্য যে উনি এটাতে খুবই স্ট্রেংথলি বিলিভ করে যে তাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হচ্ছে। তাকে যেগুলো নিয়ে অ্যাকিউজ করা হচ্ছে সেগুলো সে করেন নাই, এবং তাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হচ্ছে। তো এটা তো আল্লাহর কাছে এটা তো শাহাদাতই হচ্ছে, যেহেতু সেটা অন্যায়ভাবে করা হচ্ছে। এই জন্য উনি খুবই আমি মানে কথাটা শুনতে খুবই অবাক লাগে, কিন্তু এক্সাইটেড ছিলেন। কারণ উনি আমাদেরকে কোরআনের বিভিন্ন আয়াত যেখানে শহীদি মর্যাদা ব্যাপারগুলো আছে উনি ওগুলো রিসাইট করে করে শোনাচ্ছিলেন, এবং এগুলোর তাফসীর বলতেছিলেন যে একটা যে আছে যে যখন শহীদ মৃত্যুর পরে ফার্স্ট তাকে যখন উঠানো হবে তখন তাকে কিভাবে করে ওয়েলকাম জানানো হবে, তাকে কি কি খেতে দেওয়া হবে, তাকে কি কি বলা হবে, এই কথাগুলো উনি বলতেছিলেন। এবং উনি যেমন ইমোশনাল হয়ে যাচ্ছিলেন, তেমন একটা বাচ্চাকে আমরা যদি বলি তোমাকে ডিজনিল্যান্ড নিয়ে যাব, সে তখন যেভাবে এক্সাইটেড হয়ে যায় যে কেমন সুন্দর হবে। তো সে বলতেছিল যে আমরা যদি তাফসীর গুলা শুনেই এত খুশি থাকি, আল্লাহ যদি আমাকে কবুল করে, রিয়েলি যদি এটা হয় তাহলে কত সুন্দর হবে, মানে সে এটাতেই এক্সাইটেড ছিল। তো উনি অনেক এক্সাইটেড ছিলেন, এবং আমাদেরকে যেটা বারবার বলে গেছেন যে নিয়তের বিশদ মানে খুব ক্লিন নিয়ত রাখতে, কখনোই কোনো সাকসেস বা কোনো কিছুর ব্যাপারে যেন আমরা মানে কোনোভাবেই যেন পার্সোনাল কোনো সেলফিশ গেইন চিন্তা করে কাজ না দেয়, তাহলে আল্লাহ বারাকা দিবে না। আল্লাহ তখনই বারাকা দিবে যখন আপনি একদম খালেস নিয়ত শুধু আল্লাহর জন্য করবেন। কোরআন নিয়ে কাজ করতে বলে গেছেন অনেক বেশি। আর হচ্ছে আর কি কিছু এখন আরো ছিল যে তোমরা যখন বের হবা তখন তোমরা ভি সাইন দেখাবা না, তোমরা এক আঙ্গুল দেখাবা, মানে শাহাদা আর কি, এক আঙ্গুল দেখাবা। আর সবসময় মনে রাখবা এই কালেমার কথা বলার কারণে আমাদের ফাঁসি দেওয়া হচ্ছে, কারণ আমরা কালেমা স্টাবলিশ করতে চেয়েছি, এটার জন্যই আমাদের ফাঁসি দেওয়া হচ্ছে, আর কোনো রিজন নাই আমাদের। আর একটা কথা উনি আগেও বলেছিলেন, সেটা হচ্ছে যে যেসব অপরাধ করার কথা আমরা চিন্তা আনিনি কখনো, মাথায় আনিনি কখনো, সেগুলোর অভিযোগে আমাদেরকে অভিযুক্ত করা হয়েছে। এবং উনি আর সাইদে সাহেব ঢাকা সেন্ট্রাল জেলে একসাথে ছিলেন, তারা আল্লাহর কাছে দোয়া করতেন একসাথে যে ফাঁসি হলে হোক, কিন্তু এই যে অপমানটা আমাদের করা হয়েছে, যে অপরাধগুলো আমাদের জীবন দশায় আমরা মাথায় আনিনি কখনো, সেগুলোর অপরাধে যে আমাদের অপরাধী করা হয়েছে, এই যে আমাদের জিল্লাতটা করা হয়েছে জীবন্ত অবস্থায়, এটার জন্য একটা ফয়সালা আল্লাহ করেন। এর বিনিময়ে যদি ফাঁসি হয় তাহলে হোক, আমাদের কোনো আপত্তি নেই। এই দোয়াটা ওনারা রমজান মাসের রোজার ঈদে উনি বলেছিলেন আমাদের, সাইদি সাহেব আর উনি একসাথে রমজান ইফতারের আগে দোয়াটা করতেন। এভাবে তারা তাদের মানে সম্মানের চিন্তা করেছে, জীবনের পরোয়াটা আসলে করেনি। তাদের যে সম্মান হানিটা হয়েছে এটা নিয়ে তারা খুবই কষ্টিত ছিলেন, খুবই দুঃখিত ছিলেন, এবং এটা আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল। মানে এই বয়সে এসে এরকম কিছু অপমানের শিকার হওয়াটা তাদের জন্য অনেক বড় ইমানি পরীক্ষা ছিল। অনেক কষ্ট হয়েছে, মানে মৃত্যুর কষ্টটা তাদের কাছে তুচ্ছ ছিল। এই অপমানগুলো তাদেরকে যখন করা হয়েছে, এই অপরাধে গুলো যখন তাদেরকে দায়ী করা হয়েছে, ইট ওয়াজ, তাদের নিতে অনেক কষ্ট হয়েছিল। এবং তারা আল্লাহর কাছে সুষ্ঠু বিচারও চেয়েছে যে আল্লাহ যেন তাদের সম্মান ফেরত আনে এবং এগুলো সুষ্ঠু বিচার করেন। এটা এবং হচ্ছে ওনার যে একজন খাদেম ছিল, ওইখানে তো একজনকে খাদেম দেওয়া হয়। তো খাদেম পরে ওনার জিনিসপত্র যখন আনতে যায় তখন উনি লাস্ট সময়গুলোতে বলছিল যে আব্বু আসলে রোজা ছিল, আমরা লাস্ট ভিজিটে ওনাকে কিছু খাবার দেওয়া যায়। তো আমরা খাবার নিয়ে গেছিলাম, কিন্তু উনি খান নাই বলে উনি রোজা ছিল। আর আব্বু অনেক মজা করতো, মজার মানুষ ছিল, জোক করতে পছন্দ করতো, হাসতো, খুব হ্যাপি মানুষ ছিল। তো সে খুব মজা করে বলছিল তোমাদের খাবার এগুলো কোনো খাবার না, আল্লাহ তো আমার জন্য জান্নাতের খাবার রেখে দিচ্ছে, আমি তো ওইটা নিয়ে এক্সাইটেড, মানে এরকম মজা করে বলতেছিল আর কি। তো এটা শেষ দিন আপু, লাস্টের দিন তার মানে ইয়াটা এরকম ছিল। শুধুমাত্র অবভিয়াসলি যখন ফাইনালি তাকে নিয়ে যাচ্ছিল
মানে এই গেটটা পার হলেই উনি চলে যাবেন আর আমরা এখানে রয়ে যাব ওই সময়টাতে। এবং আমাদের শেষে একটা অনেক বড় আমরা দোয়া করি সবাই মিলে, এই 2 সময় উনি কেঁদেছেন। তাছাড়া কোনো কান্নাটা কষ্টের ছিল না, মানে ইমোশনাল ছিল, কষ্টের ছিল না। হ্যাঁ, দোয়াটা আল্লাহর কাছে ছিল, আল্লাহর কাছে দোয়া করতে, বাসায়ও কাঁদতো, সেই কান্নাটাই কাঁদছে। যাওয়ার সময় আমার কাছে মনে হয়েছে একজন মানুষ হিসেবে আমাদের ফ্যামিলি, বিশেষ করে বাচ্চারা তো আসলে বুঝতেছে না, ছোট ছোট যে বাচ্চাগুলো ছিল আমাদের সাথে, আমাদের ভাইয়াদের নাতি নাতিগুলো, ওরা তো আর বুঝতেছে না যে দাদা ভাই ফাইনালি চলে যাচ্ছে। তো সবসময় যেভাবে বিদায় দেয় যে দাদা ভাই আল্লাহ হাফেজ বাই, এই যে একটা ফান করে ওরা একসাথে গান গেয়ে গিয়ে বিদায় দেয়, ওরা কিন্তু এভাবেই বিদায় দিচ্ছিল। তো আব্বুর জন্য এইটা একটু খুব কষ্টের ছিল যে সে বারবার হেঁটে চলে যাচ্ছে এবং একটু থেমে ব্যাক করতেছে, মানে এটা পুরো সিনেমার মতো ছিল যে আপু যে ফিরে তাকায়, সেই বাচ্চারা আবার চিলেন দিয়ে দাদা ভাই বাই এভাবে বলতেছে, তো সে হাসতেছেন কিন্তু তার চোখ দিয়ে পানি পড়তেছে। তো সে বারবারই বাচ্চাদেরকে বুঝাইতে চাচ্ছে না সে কষ্ট, সে বাচ্চাদেরকে দেখে একটা হাসি দিয়ে বাচ্চাদেরকে ইটস ওকে, মানে সে বুঝাতে চাচ্ছে না যে সামথিং ওয়াজ রং, বাট তার চোখ দিয়ে সে মানে হিচকি তুলে কান্না আসতেছিল তার। তো এই 3-4 বার সে মেইন দরজা পার হওয়ার আগে 3-4 বার এরকম ফিরে আমাদের দিক তাকাইছে, মানে যতবারই তাকাইছে সে হাসার চেষ্টা করছে আপু, কিন্তু চোখ আসলে থামে নাই, চোখ তো থামে নাই। মানে ওনার মামলার বিষয়ে আর কিছু, এই যে এটাকে মানে ওনারা দুইজনেই দেলোয়ার হোসেন সাঈদী এবং উনি এটাকে অপমান, যে অভিযোগগুলো সেই অভিযোগগুলো এটা ওনারা শুধু মানে ফর্মালি বলেন বা মিডিয়া না, আমাদের সাথে, এবং আমরা তো সাক্ষী, আমরা আব্বুর জীবনটা আমরা দেখছি। তারপরও বলবো আমাদের বাবা আমাদের কথা হয়তো অনেকে নিবে না, কিন্তু ওনাদের ভাষ্য শোনা যায় যে তাদেরকে যা বলা হয়েছে তার একটা অক্ষরও সত্যি না, পুরোটাই প্রহসন, পুরোটাই তাদের উপর একটা প্রতিশোধের জন্য করা, আর কিছুই না। তার জন্য দেয়া মামলার একটা অক্ষরও ট্রুথ না, এটা একদম পুরো কথা। প্রতিশোধটা জি আপু বল। হ্যাঁ, প্রতিশোধটা কি মানে কি ধরনের প্রতিশোধ, যে কালেমার মানে আসলে আপু এটা হচ্ছে মূলত ভারতের এবং রয়ের, বেসিক্যালি ওয়ারকাম ট্রাইব্যুনালটা পুরোপুরি র এবং ভারতের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে, এবং শাহবাগটা পুরোপুরি তাদের ইন্ধনে হয়েছে। এটা তাদের ফাইন্যান্সিয়াল এগুলো না থাকলে এগুলো হতো না। এবং তাদের একটাই ভারতের মানে আমাদের আব্বাদের সাথে সমস্যা, সেটা হচ্ছে 71-এ আমার আব্বারা যেই সাইডেই ছিল তারা ভারতের বিরুদ্ধে ছিল, এবং তারা সারা জীবন এটা বলেছে যে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন ছিল না। কিন্তু যখন ভারত ছিল আমাদের অপোজিশন, ভারতের সাথে যুদ্ধ করার কোনো মানেই হয় না। আর ওই স্বাধীনতাটা আসলে পরাধীনতাই হবে, আমরা প্রকৃতপক্ষে স্বাধীনতা পাবো না। শুধুমাত্র যেদিন আমরা একা যুদ্ধ করতে পারবো সেদিন আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো, সেটা সময় তখনও বাংলাদেশে তৈরি হয়নি। তারা বলছে দেখো ভারতের সাথে যদি আমরা যুদ্ধ করি ওই স্বাধীনতার কোনো মর্ম থাকবে না আমাদের। একটা কারণে তারা 71-এ ইন্ডিয়ার এগেইনস্টে ছিলাম, তারা সবসময় বলেছে 71-এর যুদ্ধটা আমাদের ভারতের বিরুদ্ধে ছিল, স্বাধীন বাংলাদেশ না, আমাদের কোনো কনসেপ্টে ছিল না, ইট ওয়াজ দ্য ওয়ার এগেইনস্ট ইন্ডিয়া। এই জিনিসটা ইন্ডিয়ানরা কাজ করেছে। এখন পর্যন্ত জামাতি বলেন বা আমরা যে ইসলামী আন্দোলনের আদর্শ বিশ্বাস করি, আমরাই একমাত্র কিন্তু যে ওপেনলি এটার বিরোধিতা করছি, যে ইন্ডিয়ার বিরোধিতা করছি। বাকিরা কেউ কখনো করছে কখনো করে নাই, কিন্তু উই ওয়ার স্ট্যাগন্যান্ট অ্যাবাউট ইট। ওদের যে আমাদের উপরে যে আগ্রাসী ভূমিকা, আব্বু রাঙ্গামাটিতে তার অনেক প্রজেক্ট আছে, উনি তো সরাসরি উনি হাসপাতাল ছিল, এবং রাজশাহী থেকে অনেক জায়গায় ওনার অনেক প্রজেক্ট ছিল। উনি সরাসরি সীমান্তে যে মানুষকে মারা হচ্ছে, এবং আমাদের অনেক মানে হসপিটাল আছে যেখানে এসব রুগীরা আসতো রেগুলার, ওনাদেরকে ট্রিটমেন্ট করা হতো। আব্বু তো চোখের সামনে দেখতেছে যে মানুষগুলোকে কি করা হচ্ছে, পাচার কিভাবে করা হচ্ছে। তো এই জিনিসগুলো আব্বুর রাবেতার কাজের কারণে আর সারাক্ষণই ওনারা দেখতেছেন, এবং তারা যে তাদের সাথে যারা এইসব বর্ডারে কাজ করতেছে, তারা হয় ইন্ডিয়ার সাথে হাত মিলায় প্রফিট গেইন করতেছে অথবা তাদের এগেইনস্টে লড়তেছে। সো আব্বু ওয়াজ আ ভেরি ক্লিয়ার এগেইনস্ট পারসন না, এটা তো প্রুভেড ছিল। আমার স্পষ্ট মনে আছে একদিন আমার আম্মা আব্বু তখন জেলে, তখন অস্থির ছিলেন, বলতেছে যে ভারত দেখাই দিল তারা কখনো ভুলে না।
কারণ 71-এ যারা মানে প্রকাশ্যে একদম ডাইরেক্ট সশস্ত্র ভারতের বিরুদ্ধে গেছে, তারা প্রত্যেককে চিহ্নিত করে রাখছে যে দিস পিপল ওয়ার এগেনস্ট আস, এবং যত সময় লাগুক উই ওয়ান্ট দেম হ্যাংড অর আইসোলেটেড ফ্রম দিস কান্ট্রি। এরা এই দেশে কোনো অবদান রাখতে পারবে না, এবং যখন ইন্ডিয়ার ওরা থেকে স্টেপ পায় দিবে নাই, না। কারণ মোস্ট অফ দেম এক্স্যাক্টলি, আর মোস্ট অফ দেম যারা তখন করছে, তারা যখন যখন যুদ্ধ হয়েছে তখন দে ওয়ার লাইক 30-40 ইয়ার্স ওল্ড পিপল, যারা সশস্ত্র ভাবে ইয়ার পক্ষে ছিল, পাকিস্তানের পক্ষে ছিল। যেই মানুষগুলো তো এত বছরের পর আর থাকে না। আমার আব্বুর বয়স তখন ছিল 13 অথবা 13 কি 15। ওই 15-16 মানুষগুলোকে এখন, ছিল। ওদের কথা হচ্ছে আমরা রিভেঞ্জ নিব নো ম্যাটার হাউ, রাইট, আমরা দেখাবো। তো এটা একটা কালেকটিভ রিভেঞ্জ ছিল, জামাতের বিরুদ্ধে বলেন বা ইসলামিক মুভমেন্টের বিরুদ্ধে বলেন। কারণ আপনাকে কেন আমি বলতেছি যে ইসলামিক মুভমেন্ট, কারণ আপনি যদি 1971 দেখেন, মুসলিম লীগও ওয়াজ এগেনস্ট দিস লিবারেশন ওয়ার, রাইট? তো মুসলিম লীগ কেন সেপারেশন ছিল? কারণ যারাই এটা ইসলামী আন্দোলনের ট্যাগের আন্ডারে ছিল, একটা ইসলামিক রিভাইভালিজমে বিলিভ করতো, তাদের জন্য এটা মানে কি, আপনি একটা মুসলিম, আমার কেউ আমার সাথে ঝামেলা করতেছে, তাকে আমি ভেঙে আমার নেইবার কান্ট্রি যে যারা নোন আমাদেরকে শোষণ করবে, তাদের সাথে আমি আরেক টক্সিক রিলেশনশিপে যাচ্ছি। এটা তো নোন ছিল। তো মুসলিম লীগ বলেন, জামাত বলেন, যেই বলেন, ওয়াই দে ওয়ার এগেনস্ট ইট ওয়াজ দিস ওয়াজ দ্য রিজন। তো যাই হোক, এটা একই রিজনে ছিল। তো আমরা মনে হয় ঘুমিয়ে রাতে চলে যাই আবার। না, আমরা আসলে না, ওইটাই ওনাদের উপর অভিমানটা ওই জন্যই ছিল, মানে ভারতের রাগটা ছিল, সেই রাগটা এই সরকারকে দিয়ে তারা মানে ইন্ডিয়া করেছে। আপু, আপনি যদি স্পষ্ট জানতে চান আমার আব্বাদের ফাঁসি কেন হলো, কেন কারা বিচার করলো, কেন ফাঁসি হলো, এবং এটার জন্য আমার ভাইও আলটিমেটলি কিডন্যাপ হলো, তো এই চেইন অফ কজেশনটা কারা, তোমাদের প্রধান শত্রু কারা? ইট ওয়াজ এন্টায়ারলি ডান বাই র অ্যান্ড ইন্ডিয়া। ইন্ডিয়ান গভর্নমেন্ট র দ্বারা এটাকে এক্সিকিউট করেছে থ্রু আওয়ামী লীগ গভর্নমেন্ট। দ্যাটস দ্য সিম্পল ইকুয়েশন। অলওয়েজ একজন ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ ট্রাইব্যুনালের কোর্টে থাকতো। কেন? অন্য বাইরের, যেখানে অন্য কেউ থাকতে পারবে না, বাইরের কোনো ভিজিটার্স অ্যালাউড না, সেখানে প্রত্যেকটা ট্রাইব্যুনাল কোর্টে কেন ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ থাকবে? মানে তাদের বাধা হয়ে দাঁড়াতো, এবং বাধা তারা 71 সালে যা হয়ে মানে তারা মনে রেখে দিয়েছে ওনাদেরকে। হ্যাঁ হ্যাঁ, একেবারে। তারা খুব একটা সুবিধা করতে পারতো না এই দেশে, এরকম এই বিষয়টা। এবং আমার ভাইয়ের বেলায়ও যখন আমরা কিছু জায়গায় আমাদের এরকম বলেছে যে আপনার ভাইদের কেসটা ইজ আ অপারেশন অফ র, বাংলাদেশিরা জাস্ট হেল্প করেছে, এটা বাংলাদেশের অপারেশন ছিল, ইটস অপারেশন অফ রয়ের অপারেশন ছিল, যেটাকে বাংলাদেশের গভর্নমেন্ট হেল্প করেছে এক্সিকিউট করতে। এটা ডাইরেক্ট র থেকে বলা হয়েছে, গোলাম আজম সাহেবের ছেলে, মীর কাসেম সাহেবের ছেলে, এদেরকে মানে যা হয়েছে এদের সাথে, কারণ তারা তাদের বাবাদের রিপ্রেজেন্ট করতে পারে। এক্স্যাক্টলি। এবং আয়নাঘরের আপনি বাকি অনেকের ইয়াতেই দেখবেন যে তারা যখন ইন্টারোগেট করেছে, দে ওয়ার সেইং যে আমরা বুঝতে পারতেছিলাম উনারা বাঙালি না যারা ইন্টারোগেট করতেছে। সো আই মিন অবভিয়াসলি ফাইনালি একটা ট্রাইব্যুনাল গঠন হচ্ছে এবং তারাই ফাইনাল ভার্ডিক্ট দিবে আয়নাঘরের ব্যাপারে, বাট এটা এভিডেন্স বলতেছে। আয়নাঘরে উনি যখন ছিলেন তখন উনি কাউকে চিনতে পেরেছেন কিনা, বা এরকম রয়ের লোকজন নাকি বাংলাদেশের লোকজন ছিল ওনাদের আশেপাশে? কারণ 8 বছর তো অনেক সময়, 8 বছর তো 65 দিন ইয়ে করলে অনেক দিন। আসলে ছোট ভাইয়া অনেক অসুস্থ আসার পর থেকে, সত্যি কথা বলতে অ্যাজ আ ফ্যামিলি আমরাও বসে খুব ডিটেইল ওনার ইয়াটা শুনিনি এখনো, কারণ আসার পর থেকেই আসলে কোনো না কোনো তার হয় মানে এপিলেপসি, যেটা খিঁচুনি, সেটা আগে ছিল না, সেটা ওনার ওইখানে স্ট্রেসের কারণে হয়েছে। ওনার চোখের সার্জারি চলছে, 2টা চোখের পরপর সার্জারি চলছে, এবং আমরাও মনে করছি যে এখনই তাকে হয়তো মানে আমরা চাচ্ছি না যে ফ্লেয়ার আপ হোক, তাকে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করে জিনিসটা ফ্লেয়ার আপ হোক। হ্যাঁ, ইন আ লং রান অবশ্যই উইটনেস দেওয়া থেকে শুরু করে সবকিছু ওনার হবে, কিন্তু আমরা ফ্যামিলিরা এখন ইচ্ছা করেই তার উন্ডটাকে ইয়া করতেছে না। তো সত্যি কথা যে খুব ডিটেইল আমরা খুব বেশি কিছু জানি না, খুব আমরা জিজ্ঞেস করি না। সে ছোট ছোট করে যেগুলো বলে সেগুলোর মধ্যে এগুলো এখনো কিছু বলে নাই। সে আসলে ছোট ছোট করে কিভাবে সে কষ্ট পাইছে, শারীরিক কষ্টগুলা, বা আমাদের কিভাবে মনে করতো, এগুলাই বলে। এখনো খুব ডিটেইল আসলে জানা হয়নি। আরেকটা যেটা বিষয়ের সাথে চিলিং, যেটা আমি বিশ্বাস করি নাই, সেটা হচ্ছে 24/7 হাতে ইয়া করা, হ্যান্ডকাফস পরানো আর চোখ বাঁধা দিনের বেলা সামনে, জায়গায় যে এবং
পিছে, দিনে রাতের বেলা এবং পিছে 24/7 চোখ বাঁধা আর হাত বাঁধা ছিল। এবং 8 বছর। কবরের মতো একটা ছোট্ট রুম, কোনো আলো নাই, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, সোজা হয়ে শুতে পারে না, এরকম একটা রুমে থাকে। মানে এটা না বিশ্বাস, আমাদের নিজেদের বিশ্বাস ভাই, সে করার নিজের মতো মুখ না। দিয়ে বলতেছে, মানে আমাদের সাথে আমরা নিজেরা জানি যে আমার কথা বিশ্বাস কেউ না করলে কেমন লাগে, তারপরও মনে হয় সে যে বলতেছে আমাদের, আমরা না বিশ্বাস নিতে হয় না পারতেছি হয়। না। বিশেষ করে এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। বিশেষ করে আম্মু, আম্মু বারবার না বলে কি, আরমান তোকে কি একটু দাঁড়াইতে দিত না, তা তোকে কখনো একটু বাতাস খাওয়ায় আনতো না বাইরে থেকে। মানে সে তার ছেলের সাথে এরকম একটা হয়েছে, এটা মানে আমরা ফ্যামিলি এটাই নিতে পারতেছি না। আমরা আর কি জিজ্ঞেস করব, মানে এইটাই যে সে ননস্টপ একটা 8টা বছর আল্লাহর মোজেজা ছাড়া একটা মানুষ এভাবে আটকায় থাকতে, হাত বাঁধা এবং চোখ বাঁধা চোখ হিসেবে বাঁধা। 8 বছর এরকম ক্র্যাম্পড, দুনিয়ার আলোয় আসার দেখেন। পরে বালিশ ইউজ করতে পারতেছে না, কারণ ইউজ করে নাই তো এত বছর। এবং মোস্টলি বসেই থাকতো, শুতে পারতো না, মাটিতে তো শুতে পারতো হ্যাঁ, না। শুতে পারতো না। এবং ও নিজে বলছে শোয়ার যে জন্য 8 কিছু বছর, না না না, শোয়ার কিছু মাটিতে। নেই, ওরা তো শোয়ার কিছুই না, একটা জাস্ট খুবই বক্স টাইপের একটা জায়গা ছিল, উনি দাঁড়ানো বা বসা কিছুই না, এরকম একটা জায়গায় আটকানো, এরকমই। ও মাই গড। এবং 8 বছর বলছে আমি 8 বছর সূর্যের আলো দেখি নাই, এবং ওর শরীরে সিভিয়ার ভিটামিন ডি ক্রাইসিস ধরা পড়েছে, এবং ডেফিসিয়েন্সি ও ধরা কিন্তু পড়েছে। প্রথম 1 সপ্তাহ মানে বাসার হচ্ছে সানলাইট নিতে পারতেছিল না, সো বাসার পর্দা তো পর্দার নিচে আমরা একটা কাঁথা দিয়ে রাখতেছিলাম, যে কোনো ছোট সানলাইট ওর জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছিল, এরকম ছিল। তো 1 সপ্তাহ পর আস্তে আস্তে সে সানলাইটটা নিতে পারছে, কিন্তু বাকি সব মানে এই যে যেমন ধরেন স্যান্ডেল পরে হাঁটতে পারতেছে না, হাঁটা ভুলে গেছে, তাও খালি পায়ে তাও একটু হাঁটতে পারে, কিন্তু স্যান্ডেল পরার পর বাচ্চারা যেরকম ফার্স্ট স্যান্ডেল পরা শিখাইতে হয়, মানে আমরা ভাইয়াকে বলতেছিলাম যে ভাইয়া, মানে ভাইয়া তো উনি আমাদের গার্ডিয়ান ছিল, আব্বুর পরে হি ওয়াজ দ্যাট ফিগার, তো ওনার জন্য এটা কতটা হিউমিলিয়েটিং যে এইসব জিনিস উনি করতে পারতেছে না। তো আমরা মানে আম্মু আব্বুকে মানে ভাইয়াকে আমরা সান্ত্বনা দিয়েছিলাম, ভাইয়া তুমি আমাদের বেবি, এখন আমাদের বাসার বেবি তুমি, আমরা তোমাকে সব হাঁটা শিখাবো, শিখাবো, এটা করে এবার শিখাবো। হাঁটা শিখাবো, খাওয়া শিখাবো, মানে খাবার দিলে 3-4টা খাবার দিলে যদি বলি যে হ্যাঁ কোনটা খাবা, ও তাকায় থাকে, কারণ যাই পাইছে কোনো মতে হাতড়ায় হাতড়ায় খেয়ে ফেলছে, ও তো চিন্তা করে নাই যে আমি এখন কি খাবো। আইটেম চুজের অপশন পাই নাই তো জীবনে 8 বছর। হ্যাঁ, তো সবাই তো এখন ওকে খাবার দিচ্ছে, ও না তাকায় থাকে, বলে যে কি খাবা, ও না তাকায় থাকে। পরে ছোট ভাবি মানে ভাবিকে বলতেছে যে তুমি কিছু একটা আমার সামনে দাও, আমি খেয়ে নিই, মানে আমাকে এটা ডিসাইড করতে বললো না যে আমি কি খাবো। না, কারণ সেরকম অপশন তো ওনার ছিল না। না না অপশন ছিল, বালিশ অনেকদিন বালিশ ইউজ করতে পারে নাই। তো এখন আস্তে আস্তে মানে এরকম অনেক কিছু একটা 40 ইয়ার্স এর মানুষকে পুরা 2-3 বছরের বাচ্চার মতো করে ফেলা হয়েছে, সত্যি কথা। অত্যাচার করে। এবং সেখানে তো আমরা একটা সাক্ষাৎকারে দেখেছিলাম যে উনি আজান শুনতে পারতেন না, গান শুনতেন। মানে জোরে জোরে গান বাজানো হতো। এরকম। হ্যাঁ, এবং দাঁড়ায় সুন্দর করে উনি একজন অনেক মানে হি ওয়াজ আ ভেরি স্পিরিচুয়াল পারসন, হি ইজ আ ভেরি স্পিরিচুয়াল পারসন। আমরা বিলিভ করি তার স্পিরিচুয়ালিটি তাকে 8 বছর সেন্ট থাকতে সাহায্য করছে। কিন্তু একটা প্রপার নামাজ পড়া, মানে আমরা যারা রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়ি, মানে নামাজ সুন্দর করে না পড়তে পারা, হ্যাঁ খুব কষ্ট দেয়। তো এই আজান শুনতে না পারা, নামাজ পড়তে না পারা, তার হাত তো বাঁধা, নামাজের জন্য তো হাত খুলতেছে না, কোরআন পড়তে না দেয়া। খালি ভাইয়া একবার খিচুনি উঠে চোখ উল্টায় মারা যেতে গেছিল, মানে মানে কি করবে, ইবাদত বন্দেগী করতে পারতেছে না, কিছু করতে পারতেছে না 3 বছরের মাথার দিকে। তখন তারা বুঝছে যে এই লোককে বাঁচাতে গেলে তো কিছু একটা করতে দিতে হবে, তখন একটা কোরআন শরীফ এনে দিছে ভাইয়াকে যে আপনি পড়েন। তখন সেরকম আস্তে এই যে গিঞ্জি উঠে হ্যান্ডকাপ পরা অবস্থায় এরকম নিয়ে পড়তো বসে বসে। তখন সে নাকি একটু ইমোশনাল সোলেস পাইছে। মানে তাদের কি ছিল, দে ওয়ার ফেরাউন, রিয়েল ফেরাউন। কারণ ফেরাউনের যদি আপনি স্টোরি দেখেন, ফেরাউনের একটা কথা ছিল যখন মানে মানুষকে যে মারতেছিল, সে বলতেছিল আমি খোদা, আমি চাইলে ও যাকে চাবো সে বাঁচবে, যে যাবে সে মারা যাবে, এভাবে বলে সে চুজ করতেছিল কাকে মারবে আর কাকে বাঁচবে। এরকম একটা স্টোরি কোরআনে আছে, আপনারা দেখতে পারেন। তো এইখানে যদি এটা আজমি সাহেবকেও বলছেন আপনারা দেখবেন, এবং ওনাকেও, যে যদি খুব খারাপ অবস্থা থাকে, যে প্যানিকেই এখন হার্ট অ্যাটাক করে মরে যাব, তখন কিন্তু তাকে সাথে সাথে সব রকমের ওষুধ টষুধ দিয়ে সুস্থ করা ফেলা হয়। তো কেন ভাই সুস্থ করতেছো, তোমরা তো চাও মরে যাই, বলে না আমরা মানে মারবো। এই অবস্থা থেকে তো ওনাকে মেরে ফেলা তো মানে
তো তোমরা কেন Exactly. বাঁচিয়ে রাখতেছো, আবার কেন এরকম করছো? আর ওদের কথা হচ্ছে মারলে আমরা মারবো, তুই নিজে মরবি না। নিজে মরে হ্যাঁ ওহ, নিজে নিজে করতে পারবো না। না না হ্যাঁ, না আমরা মারবো, ডিসিশন আমরা নিব, তুমি কখন মরবা, মানে মারলে আমরা মারবো, তোমাকে মরতে দিব না ন্যাচারাল। হ্যাঁ নিজে নিজে ভাইয়া যে শব্দটা বলতো কয়েকবারই বলছে যে বাঁচতে ঠিক মতো বাঁচতেও দিবে না, ঠিক মতো মরতেও দিবে না, ঠিক মাঝখানে রাখবে। এবং এটা ভাইয়াটা কয়েকবারই বলেছে যে এটা ওদের ইয়া ছিল না, ঠিক মতো বাঁচতে দিবে না, ঠিক মতো মরতে দিবে। কারণ যখনই মৃত্যু সজ্জায় চলে যেত ভাইয়া অসুস্থ হয়ে, তখন এটা চিকিৎসা দিয়ে ওকে বাঁচা উঠাইতো, আবার এতখানি দিত না যে সুস্থ হয়ে যাবে পুরোপুরি। তো এটার জন্য ভাইয়া বলতো না ঠিক মতো বাঁচতে দিয়েছে, না ঠিক মতো মরতে দিয়েছে। তো এই ৮ বছর আপনাদের পরিবার কেমন কাটালো? মানে এই যে দুঃসহ দুটো ঘটনা, একটা তো মানে চলে গেল, ঠিক আছে, ওনার যাওয়াটা আপনারা চোখে দেখেছেন, কিন্তু আরেকজন কোথায় আছে, কিভাবে আছে, আপনারা কিছু জানেন না। তো না না এই যে দুঃসময়, এবং আপনাদের উপর নিশ্চয়ই যে চারদিক থেকে আরো কিছু চাপও ছিল, যেটা আপনারা বলছেন যে মামলার একটা ভয় ছিল, আপনারা লুকিয়েছিলেন, এরকম তো ৮টা বছর, একটা দিন না, জি ৮টা বছর আপনাদের পরিবার কেমন ছিল? এবং আপনার আব্বাকে যখন কবর দেওয়া হয়, তখন ওনার সাথে যারা রাজনীতি করেছেন তারা তারা কিরকম সহযোগিতা করেছে, বা এর পরে ওনাদের কিরকম অবস্থা ছিল? যারাদের তো ফাঁসি হয়েছে হয়েছে, বা যারা জীবিত ছিলেন আর কি। আমি বলবো জি, একটা কথা বলে রাখি, যখন ভাইয়া বা এই কেসটা হয়েছে, তাহের আর তখনও বিয়ে হয় নাই, যার কারণে ও একদম বাসায় ছিল। আমার তো তখন আমি অলরেডি ম্যারিড, যার কারণে মানে আমার হচ্ছে অন এন্ড অফ মানসিক একটা ব্যাপার থাকেই, বাবা চলে যাওয়া বা ভাই না থাকার, কিন্তু একদম মানে ওই ফ্যামিলিতে থেকে এক্সপিরিয়েন্সটা করা। সো তাহেরা, তুমি স্টার্ট করো। আমার আসলে ৮টা বছর আমার হচ্ছে 2016 সালে ভাইয়া কিডন্যাপ হয়, আর 2017 সালে আমার বিয়ে হয়ে যায়। 17 সালে আমি ইস্তানবুল চলে আসি আর কি। তো এর ভিতরে আম্মুদের সাথে আমি কিছু জায়গায় যে চিঠি পাঠাতে যাই, আর প্রথম 2 বছর আমরা খুব অপটিমিস্টিক ছিলাম যে এই ছেড়ে দিবে, এই ছেড়ে দিবে, এরকম একটা আশায় ছিলাম। তো আশায় যখন ছিলাম সময়টা অত কঠিন ছিল না যে ছাড়বে ছাড়বে, একটু প্রসিডিওরের জন্য আটকায় আছে, ছেড়ে দিবে ছেড়ে দিবে। তো প্রথম 2 বছর বা 3 বছর এভাবে আশায় দিন কেটেছে। তো আহ আহ, অনেক ফেক আশাটা কি নিউজ এরকম আসছে। ছিল না যে আমাদেরকে হয়তো বিভিন্ন জন বলতেছে যে এই 26শে মার্চের পর ছেড়ে দিবে, এই ষোলোই হ্যাঁ হ্যাঁ ডিসেম্বরের হ্যাঁ পরে ছেড়ে দিবে, এই 21শে। তো আমাদের কি ছিল, ইনস্টলমেন্টে জীবন পার হইতো। তো ধরেন এখন মার্চ, আমাদেরকে বলতেছে, বা আমাদের এখন জুলাই, বলতেছে যে 16ই ডিসেম্বর। তো আমাদের লাইফ তখন ছিল যে ডিসেম্বর পর্যন্ত কোনো মতো সার্ভাইভ করি, ডিসেম্বরই তো চলে আসতেছে ভাইয়া। তো লাইফটা প্রথম 3 বছর এরকমই কাটছে আসলে। তারপরে ধরেন একটা ফেক নিউজ আসছে যেরকম সিএমএইচ এ আরমান ভাইয়ের মতো একটা ছেলেকে দেখছি, আপনারা এখন সিএমএইচ এ লোক পাঠান বা আপনারা যান। কে একটা আত্মীয় ফোন দিয়ে বললো, এই আম্মার আম্মা পাগল হয়ে আমাদের খালাতো ফুফাতো ভাইদের পাঠালো সিএমএইচ এ, যে মনে হয় আরমানকে ওখানে ছেড়ে গেছে। এরকম কয়েকবার আমাদের ফেক নিউজ আমাদের কানে আসছে। এটা খুবই ট্রমাটাইজিং ছিল। মানে এটা তারপরে হচ্ছে উদ্দেশ্যপ্রণীত ভাবে আপনাদের কাছে পাঠানো, মানে এটাও এটা প্ল্যান। যে কি আমরা জানি না, নাকি এটা আল্লাহ জানে, কারণ ভাইয়া বসে আমাকে কখনো হসপিটালে নেয়নি, তাহলে এগুলো কোত্থেকে আসছে? ভাইয়াকে কখনো নেয়নি হসপিটালে, এগুলো আচ্ছা, ফেক ছিল, ফেক এগুলো ছিল। পুরোপুরি ফেক। জি 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 ফেক ছিল। তারপরে যেটা সবচেয়ে করুণ ছিল সেটা হচ্ছে আমি যখন দেশে যাই 2018 সালে, আমার আমার বাবু হবে দেখছে, ছেলেটা হবে দেখে, তখন একটা চক্র, তারা বলে তারা আরমানকে কারা রাখছে জানে, তা আমরা যদি তাদের কত কোটি দেই তাহলে তারা আরমানকে ছেড়ে দিবে। তারা আবার ভাইয়ার ফ্রেন্ড যে ব্যারিস্টার, তাকে দিয়ে আমাদেরকে কেমনে কেমনে যেন বলাইছে। আমার আম্মা তো পাগল হয়ে গেছে পুরা, যে আইমানকে পাওয়া গেছে, আইমানকে পাওয়া গেছে, তারা কত কোটি চাইছে, এখন এত তো কোটি দিতে পারবে না আমার আম্মা। সে আমার আব্বার পার্টনারদেরকে যে হাত পা ধরে বাকি রাখছে খালি, যে আমার ছেলেকে পাওয়া গেছে, আপনারা দয়া করে এই অ্যামাউন্টটা দেন। তো তারা বলছে ভাবি যদি ছেলে ফেরত চায় আমরা এর থেকে বেশি জোগাড় তো করে দিতে পারবো, জোগাড় তো করতে সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে যে আপনি তাদের সাথে আপনারা তাদের সাথে কথা বলেন, এক হাতে ছেলে নিব, আরেক হাতে টাকা দিব, এছাড়া ভাবি নেগোসিয়েশনে যায় না আল্লাহর হস্তে, কারণ বলা যায় না, দিনকাল ভালো না। তো এক হাতে ছেলে ধরবো, আরেক হাতে টাকা দিব, নাহলে টাকাটা এমনিতে এমনিতে আমরা দিয়ে দিব না, কারণ পরে পরে কি বিপদে পড়বো, আমও যাবে ছালাও যাবে, কারণ এই টাকা পয়সা যা আছে এগুলো তো ভাইয়ার মেয়েদের ভবিষ্যতের জন্য। এগুলো সব আমরা উজাড় করে দিলাম, পরে দেখলাম এটা ফেক, তাহলে মেয়েগুলোর ভবিষ্যৎ কি হবে? ভাইয়ার তো তারা আসলো না। পরে কিন্তু ঠিকই বের হইলো, দেখেন যেটা একটা ফেক ছিল।
কি পরিমাণ যে তার ইমোশনের সাথে খেলছে আমাদের, যে আমার আম্মা তো সব বিক্রি করে দিতে রাজি ছিল, খালি ছেলেটাকে ফেরত দেন নিয়ে আমরা চলে যাব, আত্মীয় স্বজন যা আমাদের দেখাশোনা করবে, খাওয়া দাওয়া দিবে, ওই চিন্তা করে নাই সে। তো মানুষ কিভাবে যে তাদের এখন ভার্নারেবল স্টেজ, তারা সবকিছু দিতে রাজি আছে, এই একটা সুযোগ, আমরা তাদের যা আছে খাই, কিন্তু দেখছে যে বাপের তেমন কিছু নাই খাওয়ার মতো, তখন তারা কয়েকদিন পর নিজে কেটে গেছে। এই যে 10-12 দিন প্রায় 1 মাসের মতো ভাবিয়া দৌড়াদৌড়ি করছে এই লোকটার সাথে, পরে দেখছে যেটা ফেক, তার অফিস তালা দিয়ে চলে গেছে ওখান থেকে যেখানে মিট করতো, এতটা ফেক তারা। কারণ আমার আম্মা অনেক কষ্ট পাইছে যে আল্লাহ মানুষ এরকম, মানে এরকম খারাপ টাইমও ফায়দা নেওয়ার এরকম চিন্তা না যে অপরিচিত, পরিচিত আর কি। পরিচিত সার্কেলে। জি জি। তারপরে বেশ কয়েকটা জায়গা থেকে এরকম ফেক নিউজ, বিভিন্ন আত্মীয় নেইবার এদের থেকে আমাদের পাঠাচ্ছে, ভাই এটা খবর পাইছে আরমান ভাইকে তো পাওয়া গেছে। তখন আমরা বলছি যে দেখেন আমরা কিন্তু এটা মিথ্যা, তখন তারা বলে মিথ্যা কেন ভাই, মিথ্যা কেন, মানে তাদেরকেও ম্যানিপুলেট করছে আরেকটা পার্টি যারা আমাদের পরিচিত, বুঝতে পারছেন বিষয়টা। তখন আমরা বলছি যে আমাদের হ্যাঁ, এই জিনিসটা অনেক হয়েছে যে সবার কাছে তো একটা কনসেপ্ট যে মীর কাসেমের অনেক টাকা, তো এই এই ভাইয়ার এই ভালনারেবিলিটি করে টাকা খাওয়া যায় কিনা, এই জন্য এত বেশি আসছে এরকম যে আরমানকে পাওয়া গেছে। এবং এরকম হয়েছে যে এডিটেড ছবি পাঠাই দিচ্ছে, আমরা মিডিয়ার মানুষ এডিটেড ছবি তো বুঝি, যেটা আব্বুরা ভাইয়ার আগের ছবিকে এডিট করে পুরান একটা ছবি বানায় পাঠাই দিচ্ছে যে দেখো আরমান আছে আমাদের কাছে, টাকা দিলে দিয়ে দিবে। যে পার্টিটার আমি কথা বললাম তাদেরকে আমরা বলছি যে আম্মা হাতের প্রথমে আপনারা 1 কোটি দেন, তারপর আপনার অত কোটি দেন, ইনস্টলমেন্টে দেন। আম্মু বলছে আমার তো টাকা নাই, প্রথমে 1 কোটি দেন, আমি তাদের রাজি করাই, তারপরে 1 কোটি দেন, তারপর 1 কোটি দেন, তারপর ফাইনালি 1 কোটি দিয়ে ছেলে পাইলে, এভাবে করে তারা বলতেছে। তারা তো ভাবছে আমরা কোটি টাকার উপর বসে থাকি, বললে দিয়ে দিবে। তখন আত্মীয় স্বজন ধরছে আম্মুকে যে আয়শা এই কাজ করো না দয়া করে, আম্মু তো পাগল হয়ে গেছে, আম্মু সে পালে তার কিডনি বিক্রি করে দেয়, আমার পাগল হয়ে গেছে। আত্মীয় স্বজন আম্মুকে ধরছে যে আয়শা তুমি একটু সুস্থ হও, এমন করো না, একটা ছবি চাও, আর অন্তত আমার একটা ছবি চাও, আমরা ছবিটা দেখি তারপর আমরা কনফার্ম করি, তারপরে তুমি আগাও। তখন আম্মু একটা ছবি চাইছে, তারা আমাদের কাছে ভাইয়ার একটা ছবি চাইলো পাসপোর্ট সাইজের, যে আমরা তো কিভাবে মিলাবো, এটাই আরমান, অনেক বন্ধু তো, আপনারা একটা ছবি দেন, আমরা ছবির সাথে মিলে কনফার্ম হবো এটা আরমান, তখন আমরা আপনাকে তার একটা ছবি তুলে লুকাই লুকাই দিব। প্রথমে বলে ছবি তোলা নিষেধ, এই সেট অনেক, ক্যামেরা নেওয়া নিষেধ। পরে দেখা যায় না, আমাদের আত্মীয় স্বজন তো আম্মুকে ছাড়েই না, যে খবরদার আসা কনফার্মেশন ছাড়া তুমি 1 টাকা দিবা না, খবরদার এই কাজ করো না। তখন আম্মু বলেছে ভাই তাইলে আমরা আগাতে পারতেছি না, কান্নাকাটি করে বলতেছে। তখন তারা একটা প্রসেস করলো যে আপনারা একটা ছবি দেন, আমরা মিলাইলে তখন আমরা কোনো মতো রিস্ক নিয়ে ছবি তুলে আপনাদের ছবি এনে কনফার্ম করবো। তো আমরা একটা ছবি দিলাম ভাইয়ার পাসপোর্ট সাইজের, 2 দিন পর ছবি দিল, ওই ছবিটাকে এডিট করে, যে ছবিটা আমরা দিছি ওই ছবিটার উপর দাড়ি চুল এডিট করে আমাদের হাতে দিল। আমরা বলছি দেখেন তারা কি তারা মানে কি পরিমাণ ছাগল আমাদের ভাবছে যে আমরা মনে হয় এতটুকু আইডিয়া নাই যে কোনটা এডিটেড ছবি কোনটা রিয়েল ছবি। দুঃখের বিষয় বলি মেজপু, দুঃখের বিষয় বলি, আমার মা এবং কিছু মুরব্বী আত্মীয়রা কিন্তু বিশ্বাস করতেছিল যে এটা আরমানি হবে। পরে মেজপু আসছে, আমরা মেজপু সুমাইয়া, ও আসছে বাসায় মালয়েশিয়া, আমাকে পাঠাইছি ভাইবারের ছবি না কিভাবে যেন পাঠাইছি, আমি তখন দেশে ছিলাম। আচ্ছা ও এসে দেখছে, দেখে আমার ওর হাজবেন্ড হচ্ছে এডিটের কাজই করে, তাকে পাঠাইছে। তো সে বলছে সুমাইয়া আমি এডিটার, এটা 100% এডিট করা ছবি, এটা কেমনে হয়, পুরোপুরি ছবিটাকে তার এডিট করে আমাদের হাতে দিল। পরে মুরব্বীরা না এটা মনে হয় আরমান, এই দেখুন চোখেরটা এই দেখো চুলটা বাড়ছে, এইগুলো বলতেছে মুরব্বীরা। তারপরে আমরা কনফার্ম করছি এটা এডিট এবং এটা একটা ভুয়া চক্র। তখন থেকে আবার আমার পিছা হটা শুরু করছে, সে অনেক নরম ছিল, সে পিছানো শুরু করছে, না ভাই যা চাবে তাই দিবে না। খুবই তো এরকম আমাদের ফেক করা হয়েছে এবং লুটপাটের চেষ্টা করা হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে যে বাসায় তো হঠাৎ করে কোনো ছেলে নাই, মানে আরেকটা যেটা আমরা ফেস করছি সেটা হচ্ছে আমার আব্বু চলে গেল, আমার 2 ভাই, তার মধ্যে বড় ভাই যেহেতু পলিটিক্যাল না কিন্তু সে বিজনেসম্যান ছিল, তাকে ছোট ভাইয়াই জোর করে পাঠাই দিচ্ছে দেশের বাইরে, যে আমি লয়ার আমাকে কিছু করবে না, বাট তোমাকে তুমি বিজনেসম্যান তোমাকে করতে পারে। সো ভাইয়া চলে গেল, আর আরমান ভাইয়াই আছে। তো আরমান ভাইয়াকে নিয়ে যাওয়ার পরে আমরা পুরো একটা ফ্যামিলি একদম ছেলে শূন্য। বাংলাদেশের প্রেক্ষিতে ছেলে শূন্য, এবং কিরকম শূন্য, ভাবি হচ্ছে একজন হাউস ওয়াইফ, এবং উনি ওনার আইডিওলজি এবং আন্ডারস্ট্যান্ডিং এ এটাকেই প্রেফার করেন, উনি কখনো চিন্তা করেন নাই যে বাইরে বেরোবেন কাজ করবেন, এরকম না। এবং যার কারণে
হঠাৎ করে মানে আমরা পরে এরকম হয়েছে যে বাজারে যাব, হ্যাঁ পেঁয়াজ টিয়াজ শেষ হয়ে গেছে, মানে ভাইয়াকে নিয়ে যাওয়ার এক সপ্তাহের মধ্যে কথা বলতেছি। তো আমি ভাবিকে বলতেছি ভাবি টাকা দাও, বলে যে এটা তোর ভাইয়াই, মানে আমার কোনো টাকা লাগলে আমি তোমার ভাইয়াকে বলতাম। এখন আমরা যে বাসার যে খরচ, সেই খরচও ভাইয়ার কাছে ভাইয়ার অ্যাকাউন্টে ছিল। এখন ভাইয়ার অ্যাকাউন্টে ক্রেডিট কার্ডের পিন নাম্বারও আমরা জানি না। বাজার কেমনে করবো, তখন আবার অন্য কোনো সোর্স থেকে বা আমরা কেউ আমাদের থেকে টাকা দিয়ে করলাম আস্তে আস্তে জিনিসগুলো, মানে ইভেন ছোট ছোট জিনিস, হ্যাঁ যে বাজার এইটার টাকা কোথা থেকে দিব, বাসার এটার জিনিস কোথা থেকে দিব, বাচ্চাদের অ্যাডমিশন এটা কিভাবে করাবো, মানে প্রত্যেকটা ছোট ছোট জিনিসই তো একটা ছেলেকে লাগে, তাই না? মানে প্রতিটা পদে পদে আপনারা ঝামেলায় পড়েছেন। সবচেয়ে আমাদের কাছে সবচেয়ে কষ্টকর যে বিষয়টা সেটা হচ্ছে ডকুমেন্টেশনের কাজ। যেমন আমাদের বাচ্চা তো যখন নিয়ে গেছে তখন একজন 1.5 বছর, একজন 3 বছর ছিল। তো ওরা তখন স্কুল, তো আলটিমেটলি ওদের স্কুলিং এর টাইম আসলো, স্কুলে ভর্তি হওয়া বা কোনো সময় এরকম হয়েছে যে দেশের বাইরে তাহের আর বেবি হয়েছে ওকে দেখতে যাওয়া বা দেশের বাইরে কোনো কাজে যাওয়া। তো বাচ্চাদের যখন মানে আমাদের বাংলাদেশে নিয়াতে মাকে ফার্স্ট গার্জিয়ান ধরা হয় না, তো যার কারণে মানে বাচ্চা বাবা কই, বাবার সাইন লাগবে, বাবা নাই, আচ্ছা ঠিক আছে বাবার নাই তো কি, মুখে আমরা বলতেছি যে বাবাকে গুম করে ফেলতেছে, তারাও শুনছে, তারাও আহারে বলতেছে, লিগালি বা ডকুমেন্ট অফিসিয়ালি এটার তো কোনো জায়গা নাই। ইদার আমার ভাবি ডিভোর্স, মানে যদি মাকে গার্ডিয়ানশিপ হইতে হবে শুধুমাত্র যদি সে ডিভোর্সড হয় এবং সেখানে বাচ্চার ফুল কাস্টাডি তার আছে, অথবা সে উইডো। এই দুইটার একটা তো আমার ভাবি না, মানে এটা আসলে কোনো কিছুর মধ্যে পড়ে না যে হঠাৎ করে উধাও হয়ে যাওয়াটা কোনো পর্যায়ে। এক্স্যাক্টলি। এবং সেই ক্ষেত্রে আমার ভাবি নিজে তার বাচ্চাদের গার্ডিয়ান হতে পারতেছে না। লিগাল একটা জায়গায় অনেক বড় একটা প্রবলেম এই বাবা গুম হওয়াটা। এবং আমি এই প্ল্যাটফর্মটা আজকে এই জন্য আওয়াজটা তুলতে চাই যে 600 জনের ভিতর 2 জন 3 জন ফেরত আসছে, এখনো অনেকে গুম আছে তাদের পরিবারের পক্ষ থেকে। যে গুম হয়ে যাওয়া এটা আইনি একটা জায়গায় বাচ্চাগুলোর অনেক প্রবলেম হয়, না তাদের বাবা মৃত সার্টিফিকেট, না তাদের বাবার সাইন দেওয়া যাচ্ছে, না তাদের মা তাদের গার্জিয়ান হতে পারছে। এই বাচ্চাগুলো প্রচুর সাফার করবে পৃথিবীর যে কোনো দেশে এই বাবার এই গুম হওয়াটা। মানে বিদেশে কোথাও পারবে না। আমরা টার্কিতে আছি, তো টার্কিতে আমরা বাচ্চাদের জন্য বাচ্চার জন্য অ্যাপ্লাই করেছি, ওদেরকে দেয়নি, বলেছে বাবার ডেথ সার্টিফিকেট লাগবে যদি সে মৃত হয়, না হলে তার সই লাগবে, এই দুইটা একটা লাগবে। দুইটার একটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। তখন তারা বলছে তারা আমাদের পক্ষে এটাকে প্রসেস করা সম্ভবই না, সিস্টেমেই নাই অপশন, আমরা কি করব? ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রবলেম। আরেকটা হচ্ছে তাদের ওয়াইফরা তারা জানে না তারা বিধবা না তারা সধবা, তারা কি ইদ্যত করবে নাকি তারা ওয়েট করবে। এই জিনিসটা একটা ওয়াইফের জন্য অনেক কষ্টকর। এটাতে গেলো বাচ্চাদের হ্যারাসমেন্ট, তারপরে গেলো ওয়াইফের হ্যারাসমেন্ট। না পারছে তারা একটা বিধবা হয়ে ইদ্যত শেষ করে মুভ অন করতে, না পারছে তারা কিছু করতে। ওয়েট করলেও সেটা কতদিনের ওয়েট মানুষ জানে না, 5 বছরের ওয়েট না 10 বছরের ওয়েট। এবং আলহামদুলিল্লাহ আমরা খুবই থ্যাঙ্কফুল যে ছোট ভাবিকে সবাই যেভাবে প্রেজ করছে, কিন্তু আপনারা মায়েরটাকে যে দেখেন 12 বছর 15 বছর অনেক ওয়াইফ এখনো ওয়েট করে আছে তাদের ওয়েট করছে, কি করবে তারা? হ্যাঁ তারা কিন্তু এখনো ওয়েট করতেছে, জানেও না আসলে বেঁচে আছে কি মরে গেছে। এক্স্যাক্টলি। এবার আপনি ভাবলেন যে এই বছর আমি একটা বিয়ে করি বা মুভ অন করি, সাথে সাথে মনে হয় আল্লাহ যদি চলে আসে, আচ্ছা ও যদি চলে আসে তখন আমি কি করব? এই যে একটা দোটানায় থাকা, এটা কি পরিমাণ কঠিন একটা অবস্থা। তারপরে যখন মায়ের ডাকে লাস্ট সম্মেলন হলো, আমার ছোট ভাবি গিয়েছে, সে প্রথম আমি ছোট ভাবিকে ফোন দিয়ে বলেছি, ভাবি যে আল্লাহর কাছে শুকর আদায় করো আজকের দিনটার পর থেকে। কারণ আমি ভাবতাম কি আমাদের মতো দুঃখী মানুষ আর পৃথিবীতে নাই, আমার আব্বা মারা গেলেন এভাবে, ভাইয়া হারাই গেল, আমি না প্রায় বলতাম যে আমাদের মতো দুঃখী মানুষ মনে হয় পৃথিবীতে নাই। পরে যখন মায়ের ডাকে গেলাম আর কিছু মহিলার কথা শুনলাম, তারা বলছে যে আমার একমাত্র কর্মক্ষম ছিল আমার হাজবেন্ড, উনি যখন চলে গেছে আমি নিজে কাজ করে খাই এবং আমি 2টা বাচ্চাকে পারি। মানুষকে যখন জিজ্ঞেস করে হাজবেন্ডের কথা, আমি তাদেরকে মিথ্যা বলি যে আমার হাজবেন্ড বিদেশে আছে, কারণ আমাদের সমাজে একটা ইয়াং একটা মেয়ে হাজবেন্ড ছাড়াকে কেউ ভালো চোখে দেখে না। ঠিক আছে, এবং সে যদি অনিরাপদ একটা লাইফ লিড করে যেখানে তাদের প্রোটেক্ট করার কেউ নাই, বুঝছে, আমি মানুষকে মিথ্যা বলি, আমি সেলাই করে বাচ্চাদেরকে চালে, আমাকে দেখাশোনার কেউ নাই। গুম হওয়া অনেক ফ্যামিলির, এবং কিছু ক্ষেত্রে কিন্তু ভাবিরও একদম নতুন একটা জায়গায় কোনো একটা কাজে তাকে যেতে হয়েছে, এবং এরকম হুট করে তো সবাইকে, বাংলাদেশে তো ওই সিচুয়েশন ছিল না
না, যে আপনি বলে দিবেন গুম আর সবাই আপনাকে সহানুভূতি দেখাবে। তো যার এটা কারণে তো এস্টাবলিশ হইতে অনেক গুম বিষয়টা এস্টাবলিশ হইতেও তো কয়েক বছর লেগেছে। মানে হ্যাঁ, ২-৩ জি, বছর অনেক আমরা জানি ক্ষেত্রে যে গুম আপু হইছে। এক্স্যাক্টলি। সো অনেক ক্ষেত্রে ইভেন ভাবির কম করা লাগছে, কিন্তু আরো অনেকে আমরা জানছি যে জামাই বিদেশে থাকে। এটা বলাই মিথ্যা এখন বলতে তাদের হচ্ছে। জন্য সবচেয়ে সেফ অপশন। জি, জি। হুম, হুম, হুম। খুবই দুঃখজনক। আর আরেকটা মনে আছে, আমি এটা বলতে চাই যে একজন বৃদ্ধ লোক আসছিল মায়ের ডাকে। উনি বলতেছে যে আমি মুক্তিযোদ্ধা ছিলাম, আমি দেশ স্বাধীন করেছি, আমার ছেলেকে নিয়ে যাওয়া হয়েছে, দয়া করে আমার ছেলে, যদি আমি ভালো কিছু করে থাকি আমার ছেলেটাকে আপনারা ছেড়ে দেন। সেই দিন আমার অনেক খারাপ লেগেছে যে আমাদের বিরুদ্ধে তো অনেক অভিযোগ আছে, আমার ভাইকে নিয়েছে, রিজন আছে, এদের রিজন কি? একজন মুক্তিযোদ্ধার ছেলে বা একজন গরিবের ছেলে। সেদিন মায়ের ডাকে সেখানে যাওয়ার পরে আরো 400 কতজন পরিবারকে দেখার পরে আমি খুবই অবাক হয়েছি যে এটা তো কোনো আমাদের ব্যক্তিগত সমস্যা নয়, আর এটা তো একটা ন্যাশনাল ইস্যু, ন্যাশনাল ক্রাইসিস, এবং এখনো অনেকে ফিরে আসে নাই। এটা বাকিদের জীবিত আছে কিনা আমরা জানি না, তবে অবশ্যই তাদের কোথায় আছে, কোথায় ফেলেছে, এগুলোর জানার অধিকার পরিবারের আছে। আর আপনারা যারা গণমাধ্যমে আছেন, এই প্ল্যাটফর্ম গুলো অবশ্যই এই আওয়াজগুলো তোলা উচিত, তাদের পরিবারের হক এগুলা। ফ্যামিলি যে নিডস অন্তত ক্লোজার আপু, ক্লোজার এক্স্যাক্টলি। না হলে একটা ফ্যামিলি যে আমি এটা কত বড় কষ্টের। আমি মায়ের ডাকে যিনি আছেন ওনার সাথে আমি অনেকদিনই কথা বলেছি যে গুমের পরিবার আরো ১-২ বছর থেকেই আমি বলে আসছি। অনেকেই আমার এখানে এসে কথা বলেছে। বাট ওনাকে আমি বলেছি যে আপনি যদি কোনো ভিকটিম কথা বলতে চায় বা আওয়াজ তুলতে চায় তাহলে আপনি বলেন, আমরা ইয়ে করব। তো উনি আচ্ছা, পরে আচ্ছা। বলেছেন যে অনেকে চায় না। আরকি যদি আরো হ্যাঁ, খারাপ কিছু হয়, আরো যদি খারাপ কিছু হয় কথা বলতে গিয়ে। মানে জি, এখন জি, তো তা তো পরিস্থিতি অবশ্যই। ভিন্ন, এখন পরিবেশ ভিন্ন। কিন্তু তখন তো কোনো রিয়ালিটি, তখন তো পসিবলই ছিল না। সানজিদা তখনকার আপু, বিষয়টা বলেছে যদি ওরা ভয় পায় সরকারকে যদি আরো খারাপ কিছু করে। জি, জি, আমাদের কিন্তু ফ্যামিলিদেরকে বারবার বলা হচ্ছিল কিছু বইলো না, কোনো স্ট্যাটাস দিও না, মানে তোমার যে একটা ভাই আছে এটা বইলই না, দরকার নাই। মানে তখন তো এখনকার আমার পরিবেশ তো ভিন্ন যে এখন প্রথম বলতে 4 বছর। তখনের কথা। এবার এরকমও হয়েছে যে মানে আহ, তোমার ভাবিকে না বইলো না সবাইকে, কারণ কি আমাদেরকে বলা হয়তো কি ঠিক আছে তোমার ভাই চলে গেছে, এটা একটা দেখা যাবে তোমার আম্মু তোমার ভাই ভাবিকেও নিয়ে গেছে, আর মেয়েদেরকে উঠায় নিয়ে গেলে জিনিসটা আরো খারাপ। এরকম করে আমাদের কিন্তু আমরা যখন বিশেষ করে আমি যখন অনলাইনে কাজ করতেছিলাম, ইন্টারন্যাশনাল মিডিয়া গুলাতে বারবার আমরা করতেছি, ইউএন জেনেভা এদের সাথে আমরা বারবার কানেকশন করতেছি, আমাদেরই বাংলাদেশের মানুষ, নর্মাল মানুষই প্রতিবার স্ট্যাটাস দিলে, ইনবক্সে বলেন, দেখা হইলে যে থাক এখন তুমি এরকম করতেছো, এখন তো পরে যদি তোমার মা ভাবিকে নিয়ে যায় এটা তো আরো ভয়ঙ্কর হবে। তো বুঝেন আর এই এই যে একটা সারাক্ষণ একটা কষ্টিয়া দেওয়া, বা আমি আর বাংলাদেশে আমাকে গেলে যেটা বলতো, হ্যাঁ যে তোমরা যদি বেশি আওয়াজ করো, যদি আরমানকে ভিতরে ওরা কিছু করে, তো আরমানের সেফটির জন্য তোমরা একটু ভোকাল কম হও। তো লোকাল কম প্রথম হয়, মানে 4-5 না বছর আপনি বলতে পারবো। আমাদের, জি, জি, প্রথম 4-5 বছর তো আমরা পুরাই চুপ ছিলাম, কারণ আমাদের বলেছে যে তোমরা এমন কিছু যদি করো আরমানকে ওরা ভিতরে ক্ষতি করতে পারে। তো হ্যাঁ এই লয়াররা বলতে, এগুলো এবং ভাইয়ের দেশেও কলিগরা লয়াররা। অনেকবার এরকম হয়েছে যে আম, মানে মিডিয়াতে বা অনলাইন সোশ্যাল মিডিয়াতে আমি ফেস ফেস ইয়াতে বেশি আসছি বা ভোকাল বেশি ছিলাম, যার কারণে দেশে যাওয়াতে আমি কিন্তু এরকম অনেকবার হয়েছে যে আই আই ক্লিয়ারলি স যে আমাকে ফলো করা হচ্ছে। তো দেশে বের হওয়া বা দেশে থাকা, এবং অনেকবার এরকম হয়েছে, তাহেরা সাক্ষী, ও এরকম সেন্সিটিভ টাইমে আমরা বাসায় থাকতে মানে বাংলাদেশে গেছি কিন্তু বাসায় থাকতে পারতেছি না, হুট করে মনে হইলো যে মানে ইয়া ফলো করতেছে, করে তাড়াতাড়ি মুভ অন করে বেরোয় যাওয়া, অন্য কোথাও একটা এরকম, হোটেলে উঠে বা এটা ইয়াতে উঠে থাকা। ছোট ভাবির বেলা এরকম হয়েছিল। ও বসুন্ধরা এরিয়াতে একটা কাউন্সিলিং করতো, সাইকোলজিক্যাল কাউন্সিলিং করতো। ওরা কয়দিন পর বলেছে কি আপু আপনি যখনই গাড়ি এসে নেমে চলে যায় একটা গাড়ি আপনাদেরকে ফলো করে। তো তারা তো জানে আমার ভাবির হিস্ট্রি, তারা বলেছে যে আপনি এখানে আর আইসেন না। তারা আরেকজন কাউন্সিলরকে রেকমেন্ড করে, বলছে আপু আপনি দয়া করে আইসেন না, আমাদের এরিয়াটা তারা মার্ক হয়ে যাবে। তখন ভাবিকে কিন্তু এরিয়াটা ছাড়তে হয়, মানে ও এখন কাউন্সিলিং যেতে পারে না, কারণ ওকে একটা গাড়িটা কি ফলো করতো সবসময়, মানে প্রায়। এটা বারবার বাংলাদেশে আমি যতবারই গেছি এরকম হয়েছে যে কোনো একটা বিয়ে খেয়ে নামছি, ওইখানকার মানুষ বলতেছে যে আপনারা যা আসার পরে এই গাড়িটা কার, এরা কারা নামছে, এভাবে করে করে জিজ্ঞেস করা হতো। তো দেশে গিয়ে কখনো এরকম মানে একটা ফ্রিলি নর্মালি চলাফেরা হাঁটা, হ্যাঁ হাঁটা বা নর্মালি থাকা, এটা আমাদের জন্য পসিবল থাকতো না কখনো। হুম, হুম। এখন আপু আমাদের যেটা চাওয়া পরিবার হিসাবে, সেটা হচ্ছে যে এই যে আয়না ঘর, এটা সিস্টেমের নাম, এটা একটা ঘরের নাম না বেসিক্যালি। যে অনেকে বলে আয়না ঘরটা কোথায়, এটা একটা এটা আসলে নাকি, একটা সিম্বলিক নাম দেওয়া আয়নাঘর। সিম্বল না। জি, জি, এটা একটা সিস্টেম যেখানে তারা ইলিগাল ইন্টিগ্রেশন করে
তাদের অপোজিশনকে, টেরোরিস্টদেরকে না, অপোজিশনকে, এবং টেরোরিস্টদের যারা আছে দেশের স্বার্থে তাদেরকে হিডেন কিছু ইন্টারোগেশন করা যায়, তবে সেটারও কিছু রুলস আছে, 48 আওয়ার্স বা সামথিং এর ভিতরে পুলিশে হ্যান্ড ওভার করতে হবে আর পরিবারকে জানাতে হবে। এটা ছাড়া কোনো রকম ইন্টারোগেশন 48 আওয়ার্স এর পরে এটা এরকম একটা নিয়ম আছে, করা যাবে না, এটা ইলিগাল। তো এই যে তারা বিভিন্ন গুপ্ত ঘর অফিসের নিচে বানিয়ে রেখেছে, আর এত মানুষকে তারা হয়তো হত্যা করেছে বা লুকিয়ে রেখেছে, এটার একটা অবশ্যই আইন করে, গুমের বিরুদ্ধে একটা আইন করে এটা বিচার করা উচিত, এবং ফার্দার যেন বাংলাদেশে এটা আমরা না ফেস করি, এটার জন্য আমাদের মানে জোর দাবি জানাচ্ছে আর কি। এবং যে ফ্যামিলি গুলো এখনো জানে না, দে নিড ক্লোজার, ইনফর্ম করেন প্রত্যেকটা মানুষ। আমরা শিওর যে যাদেরকে নেওয়া হয়েছে এগুলোর অবশ্যই কোথাও না কোথাও, যেহেতু এটা মানে আমরা অবশ্যই বুঝতে পারতেছি যে আইনের বাইরে ছিল, কিন্তু ল এজেন্সি বিশেষ করে ডিজিএফআই হু আর আর্মি পিপল তারাই করছেন। সো তাদের কাছে অবশ্যই রেকর্ড আছে সবকিছুরই, তাদেরকে আনা হয়েছে, কবে আনা হয়েছে এবং তাদেরকে কি করা হয়েছে। আই এম প্রিটি শিওর দে হ্যাভ দ্য রেকর্ড এন্ড উই ওয়ান্ট দ্যাট। কর্নেল নাসের যিনি ওখানে আয়নাঘরে বন্দী ছিলেন, উনি তো নিজেই আয়নাঘরে যে ডকুমেন্টটা আমরা থ্রুতে জেনেছি সেখানে সাক্ষী দিয়েছে যে পুরো সেলটা উনি চিনেছে, পুরো প্রসিডিউরটা সাক্ষী উনি। হাসিন ভাই তো পুরোটাই বর্ণনা জি জি এক্স্যাক্টলি। এই ডকুমেন্ট আছে, আমাদের ডকুমেন্টটা দরকার। এই মানুষগুলো 15 বছর 20 বছর যাবত ওয়েট করতেছে, তাদের ক্লোজার দরকার, এবং এটা কোনো ছোট ব্যাপার না, এটা পুরো একটা মানে কয়েকটা জেনারেশনকে নষ্ট করে দেওয়ার মতো একটা ব্যাপার। তো এই ক্লোজারটা আমার কাছে মনে হয় যে এখনকার তত্ত্বাবধায়ক সরকার প্লাস যারা ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল বা যারাই এটা নিয়ে কাজ করতেছে, যতটুকুই কাজ করতেছে, তারা বিচার করবে। কিন্তু আমরা জানি বাংলাদেশের বিচার অনেক লেন্দি প্রসেস, কয়েক বছরের প্রসেস, কিন্তু ইমিডিয়েটলি we need the closure and information about those people. এটা আমাদের এটার জন্য কোনো ওয়েট করা আসলে এই ফ্যামিলিগুলো, আপনারা চিন্তা করেন যে এতদিন ওয়েট করে একটা জিনিস, কিন্তু যখন ভাইয়ারা ব্যাক করলো এখন তাদের জন্য এখন অস্থিরতাটা কি পরিমাণ, অস্থিরতা বেড়ে গেছে। হ্যাঁ, সুতরাং তাদের কাছে এই মানবিক দিক থেকে চিন্তা করে হলেও আপনারা এই জিনিসটা ক্লোজারটা দেন। জি জি জি। এবং আমার মনে আছে আপু, শেষ কথা বলি একটা, যে আমি বিভিন্ন জায়গায় তো ভাইয়ার জন্য নক করতাম, যে আমার যে কিছু সাংবাদিক আছে যে ভাইয়ার কথা যদি কখনো কোথাও পান, আমাকে 8 বছরের ভিতরে আর কি, যে আমাকে একটু জানায়েন যদি আমার ভাইয়ের কোনো খবর পান। শেষের দিকে আপু আমি খালি বলতাম যে যদি আমার ভাইয়ের কিছু হয় দয়া করে নিউজটা একটু আমাদের জানায়েন, তাহলে কি হবে আমাদের ক্লোজার পেতে এবং মুভ অন করতে সুবিধা হবে। যদি কখন আপনাদের কানে আসে যে ভাই আর নাই, দয়া করে এই নিউজটা আমাদের কিছু দিয়েন। হ্যাঁ, আচ্ছা, একজন যে গুম হয়ে যায় সেই মানুষটাকে কি দোয়া করব আমরা তার জন্য? যে মারা গেছে তার জন্য একরকম দোয়া, যে অসুস্থ তার জন্য একরকম দোয়া, এই মানুষটার জন্য আমরা কি দোয়া করব, তাই না? এটাও তো একটা ভয়ঙ্কর বিষয়। মানে অমানবিকতা অন্যরকম একটা স্তর আপু, আসলে এটা আমাদের সাথে কথা বলে কতটুকু বুঝাতে পারবো আমরা জানি না। তাদের উপর আসলে এটা এই মানে এই আমার মধ্যে যে ফ্যামিলি না গেছে, যে ব্যক্তি না গেছে, আসলে কোনোভাবেই বোঝানোর উপায় নাই। যেই ফেস করে নাই কেউ এইটা, সে কখনো এক একটা দিন এক একটা মুহূর্ত আপনাদের মানে কেমন গিয়েছে, প্রতিটা মানে পরিবারের প্রতিটা জনের একটা আশা ছিল যে কি হচ্ছে, কি আছে কি না নাই, আছে না নাই। এবং আরো আদার্স মানে সমস্যাগুলো তো আপনারা বলেছিলেন যে আপনারা বাংলাদেশে যেতে পারতেন না, আপনাকে ফলো করতো। এবং আপনার আম্মাও নিশ্চয় আরেকটা যন্ত্রণার মধ্যে ছিল, আপনার ভাবি পুরোটা সময় যন্ত্রণার মধ্যে ছিলেন, মানসিক এবং বাহিরের যন্ত্রণা। সো আসলে মানে এই 8টা বছর আপনাদের জীবনটাই মানে একটা অন্ধকার জগতের মধ্যে, উনি যেরকম একটা অন্ধকারের মধ্যে ছিলেন, আপনারা আরেকটা অন্ধকারের মধ্যে। এক্স্যাক্টলি আপু, এটাই। এবং ভাইয়াকে বলছে যে তুমি ছিলে আয়না ঘরে, আমরা কিন্তু ছিলাম আরেক আয়না ঘরে। সত্যি কথা, আরেক আয়না ঘরে। এবং আপনি দেখেন আর বাকি যে পরিবারগুলো, এই পরিবারগুলো কিন্তু এই অবস্থায় আছে আপনাদের এখনো যারা এখনো সাফার করছে, তাদের এখনো সেই অবস্থার মধ্যেই তারা দিন কাটাচ্ছে। মানে এর থেকে মরে যাওয়া অনেক ভালো। যে শারীরিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা এবং বাইরের যন্ত্রণা তো আছে, কে আপনাদেরকে কে ফলো করে রাখছে। এখনো তো কেউ ফলো করছে না, কিন্তু সেই যন্ত্রণাটুকু যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত ওরা জানে না যে বেঁচে আছে কি মরে গেছে। তো আমরা প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যেই বলার চেষ্টা করি যে আসলে যারা আয়নাঘরে আছে তাদেরকে ছেড়ে দেওয়া হোক, বা তাদেরকে বলে দেওয়া হোক যে তারা বেঁচে আছে কি মরে গেছে, এগুলো যাতে মানে এটা থেকে অ্যাটলিস্ট মুক্তি দেওয়া হোক। আমার এই প্রোগ্রামের মাধ্যমে আমি বলতে চাই যে আসলে আয়নাঘরের জিনিসটা
যদিও সিম্বলেই, কিন্তু এখানে কারা আছে কিভাবে আছে আপনারা মানে অতি সত্বর আপনারা মুক্তি দেওয়া উচিত এদেরকে, বা ওরা যদি দোষ করে থাকে তাহলে আইনের আওতায় আনা হোক, এভাবে জি জি বন্দি করে। অবশ্যই জি। আপনাদের এবং দুজন যারা জি আপু যারা ইলিগালি যেসব আর্মিরা তাদের ওথ ভেঙেছে এবং নিজেদের আইনের বিরুদ্ধে গিয়ে কাজগুলো করেছে, তাদের জন্য যথোপযুক্ত শাস্তি দেওয়া হয়। শাস্তিটা না দিলে এটা শেষ হবে না। এবং এই তো জি আর্মির লোকজনই তো এটার সাথে জড়িত ছিল, তারা তো জি অবশ্যই জি এটা শাস্তি পেতে হবে, জি তাদের জি শাস্তির আওতায় আনতে হবে। তাহলে জি হয়তো বা ইনশাআল্লাহ। ওনাদের কষ্টটা কিছুটাই স্বাভাবিক হবে, যে আমরা যে কষ্ট করলাম এই লোকগুলো শাস্তি, যথাযথ শাস্তি, আবার লোক দেখানো শাস্তি জি না জি যে নিয়ে জি জি গেলাম জি কিছু করলাম না, ওরকম না। জি জি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং আপনাদের থেকে আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপু। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।